দেখো স্ক্রিন দেখতে পাচ্ছ তো? বলো। আগের দিন পড়াশোনায় কার কি অসুবিধা আছে বলো? স্যার বলছি বইয়ের এক্সাম্পলে একটা অঙ্ক বুঝতে পারি। বইয়ের এক্সাম্পল থাক, আমি যেটা বুঝিয়েছি সেটা বুঝতে পেরেছিস? আমি তো অঙ্ক সব করানো শেষ হয়নি। আমি যেটা পড়িয়েছি সেটা পুরোটা বুঝতে পেরেছিস? তা সেটা বল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলেই হবে। হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার বলছি রিঅ্যাকশন কোশ্চেনটা তো মানে টু ইকুইলিব্রিয়াম কোশ্চেন নয়, তাহলে কি ওটা প্রেসার কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করবে? কে এক্সটা তো কিউটা কিউটা তো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, কেটা তো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টই নয়। কিউটা তো একদম জাস্ট সিম্পলি যেভাবে লেখা হলো তো পরিষ্কার বোঝা গেল তো। এটা হচ্ছে তোমার যে কোনো কন্ডিশনে মানে ইকুইলিব্রিয়াম পৌঁছাচ্ছে তার কোনো বাধ্যবাধকতা নেই। যে কোনো অবস্থাতে রিয়াকশন কোশেন্ট যেটা আর কি, যে কোনো অবস্থাতে প্রোডাক্টের কনসেন্ট্রেশন তার সার্টেন পাওয়ার ডিভাইডেড বাই রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন সার্টেন পাওয়ার। এটা তো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টই নয়। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট তো যখন ইকুইলিব্রিয়ামে পৌঁছাবে তখন যে এই প্রোডাক্টের কনসেন্ট্রেশনগুলো তার সার্টেন পাওয়ার ডিভাইডেড বাই রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন সার্টেন পাওয়ার, সেটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট দেবে। কিউটা রিয়াকশন কোশেন্ট, ওটা কোনো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টই না। আসছে বলো, আর কারো কিছু অসুবিধা আছে? কি কি অসুবিধা আছে বলো? আর কিছু অসুবিধা আছে? দেখো তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, আমরা আগের লেকচারে কি ডিসকাস করেছি একটু ভালো করে দেখো। হোয়াট ইউ হ্যাভ ডিসকাস ইন দ্য লাস্ট লেকচার। দেখো আমি এরকম একটা রিয়াকশন দিয়ে স্টার্ট করেছিলাম, নিউ এ প্লাস নিউ বি বা ডট 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 ডট, সেখান থেকে নিউ ডি প্লাস নিউ ই হচ্ছে ডট 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 ডট। এরকম একটা ব্যালেন্স কেমিক্যাল রিয়াকশন দিয়ে স্টার্ট করেছিলাম। ঠিক আছে, আচ্ছা এবার এই ব্যালেন্স কেমিক্যাল রিয়াকশনের জন্য কতগুলো জিনিস বলা হয়েছে। একটা হচ্ছে যেটা করেছিলাম যে ভ্যান ডপ রিয়াকশন আইসোথার্ম বলে একটা জিনিস ডিফাইন করা হয়েছে, সেটা ডেল্টা জি ইকুয়াল টু, এইভাবে তুমি লিখতে পারো মাইনাস আর টি এল এন কে এ প্লাস আর টি এল এন কিউ, এরকম একটা লিখেছিলাম। এবার এখানে খেয়াল আমি মানে কে এ দিয়ে লিখছি, যেখানে কিউটা দেখো, কিউটাকে বলা হচ্ছে তোমার রিয়াকশন কোশেন্ট। সেটা কি ছিল? বেসিক্যালি অ্যাক্টিভিটি অফ ডি তার পাওয়ার নিউ ডি, অ্যাক্টিভিটি অফ ই তার পাওয়ার নিউ ই, এগুলো সব অ্যাক্টিভিটি ডিভাইডেড বাই অ্যাক্টিভিটি অফ এ তার পাওয়ার নিউ এ, অ্যাক্টিভিটি অফ বি তার পাওয়ার নিউ বি ডট 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 ডট, এইটা। আর কে এটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি একটা থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বা টু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, অর এক্ষেত্রে অনেক সময় বলতে পারো টু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট।
টু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। টু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট যখন ডিফাইন করছে ই টু দি পাওয়ার মাইনাস ডেল্টা জি জিরো বাই আর টি এইরকম ভাবে লেখা যায়। আর এটাকে আমি যখন অ্যাক্টিভিটি টার্মসে লিখছিলাম, এখন দেখো অ্যাক্টিভিটি অফ ডি অ্যাট ইকুইলিব্রিয়াম তার পাওয়ার নিউ ডি, অ্যাক্টিভিটি অফ ই অ্যাট ইকুইলিব্রিয়াম তার পাওয়ার নিউ ই ডট ডট ডট, অ্যাক্টিভিটি অফ এ তার পাওয়ার নিউ এ অ্যাট ইকুইলিব্রিয়াম, আর হচ্ছে অ্যাক্টিভিটি অফ বি অ্যাট ইকুইলিব্রিয়াম তার পাওয়ার নিউ বি ডট ডট ডট। দুটো তফাৎটা দেখো, এই রিয়াকশন কোশেন্টটা হচ্ছে যে কোনো কন্ডিশনে প্রোডাক্টের অ্যাক্টিভিটি রেজ টু সার্টেন পাওয়ার বাই রিয়াক্টেন্টের অ্যাক্টিভিটি রেজ টু সার্টেন পাওয়ার। কিন্তু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট যখন বলছি, যখন বিক্রিয়াটা সাম্যাবস্থায় চলে এলো, তুমি সাফিসিয়েন্ট টাইম অ্যালাউ করলো, যখন বিক্রিয়াটা সাম্যাবস্থায় চলে এলো, তখন হচ্ছে তোমার প্রোডাক্টের অ্যাক্টিভিটিগুলো অ্যাট ইকুইলিব্রিয়ামে রেজ টু সার্টেন পাওয়ার বাই রিয়াক্টেন্টের অ্যাক্টিভিটিগুলো অ্যাট ইকুইলিব্রিয়ামে রেজ টু সার্টেন পাওয়ার। ঠিক আছে, এইটা যে ভ্যান ডফ রিয়াকশন আইসোথার্ম, সেটা আমরা প্রথমে বলেছিলাম। আচ্ছা, এবারে মানে দুটো টু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট আমি ডিফাইন করেছিলাম। একটা হচ্ছে তোমার কে সি একটা ডিফাইন করা হয়েছিল, কে সি, এটা একটা টু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। আর একটা হচ্ছে কে পি ছিল, সেটা একটা টু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। যখন কে সি ডিফাইন করা হয়েছিল, তখন অ্যাক্টিভিটিটা কনসেন্ট্রেশন দিয়ে রিপ্লেস করা হয়েছিল। কনসেন্ট্রেশন অফ ডি অ্যাট ইকুইলিব্রিয়াম তার পাওয়ার নিউ ডি, কনসেন্ট্রেশন অফ ই অ্যাট ইকুইলিব্রিয়াম তার পাওয়ার নিউ ই ডট 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 বাই অ্যাক্টিভিটি অফ এ, সরি, concentration of A at equilibrium, concentration of A at equilibrium তার পাওয়ার নিউ A, concentration of B at equilibrium তার পাওয়ার নিউ B, এইটা। আচ্ছা, এবারে এইটা করলে যেটা বলছিলাম যে এটা যখন কেমিক্যাল কাইনেটিক্স থেকে করছিলাম, এইটা তোমার হচ্ছিল। কিন্তু যখন তুমি করবে, মানে যখন তুমি সকল মানে আমি এইখান থেকে যেটা বলেছিলাম যে থার্মোডাইনামিক্স থেকে যখন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট তুমি ইন্ট্রোডিউস করছো, সেখানে ইউনিটলেস নাম্বার হতে হবে। তাহলে ইউনিটলেস নাম্বার যদি হয়ে যায়, দেখো এইটার একটা ওভারঅল ইউনিট থেকে যেতে পারে। সেটা কি না, যদি নিউ ই তার যোগফলটা আর নিউ এ নিউ বি তার যোগফলটা যদি আলাদা হয়ে যায়, তাহলে কিন্তু কনসেন্ট্রেশন একটা ইউনিট থেকে যাবে। সেই জন্য আমি কি করেছিলাম, যে পুরো জিনিসটা যখন বলছিলাম, তখন এখানে একটা সি জিরো দিয়ে ভাগ, এখানে একটা সি জিরো দিয়ে ভাগ, এখানে একটা সি জিরো দিয়ে ভাগ, এখানে একটা সি জিরো, মানে ওভারঅল একটা এই সি জিরো টু দি পাওয়ার ডেল্টা নিউ, এটা অ্যাকচুয়ালি দিয়ে দিতে হচ্ছিল, যেখানে ডেল্টা নিউটা হচ্ছে তোমার ওই নিউ ডি প্লাস নিউ ই ডট 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 মাইনাস নিউ এ প্লাস নিউ বি ডট ডট ডট। মানে আমি আগের দিন যখন লিখেছিলাম, এখানে এই যে সিডি ডিভাইডেড বাই সি জিরো তার পাওয়ার নিউ ডি, সিই বাই সি জিরো তার পাওয়ার নিউ ই, সিএ বাই সি জিরো তার পাওয়ার নিউ এ, সিবি বাই সি জিরো তার পাওয়ার নিউ বি, এসব করেছিলাম। তো তারপর এটা ওয়ান বাই সি জিরো টু পাওয়ার ডেল্টা নিউ একটা টার্ম তোমার চলে আসবে, যেখানে সি জিরোটা হচ্ছে স্ট্যান্ডার্ড কনসেন্ট্রেশন, যেটা হচ্ছে 1 মোল পার লিটার। আচ্ছা, ঠিক একই রকম ভাবে কেপি যখন ডিফাইন করা হচ্ছে, পার্শিয়াল প্রেশার অফ ডি অ্যাট ইকুইলিব্রিয়াম তার পাওয়ার নিউ ডি, পার্শিয়াল প্রেশার অফ ই অ্যাট ইকুইলিব্রিয়াম তার পাওয়ার নিউ ই বাই পার্শিয়াল প্রেশার অফ এ অ্যাট ইকুইলিব্রিয়াম তার পাওয়ার নিউ এ, পার্শিয়াল প্রেশার অফ বি অ্যাট ইকুইলিব্রিয়াম তার পাওয়ার নিউ বি, এইটা তার সঙ্গে 1 বাই পি জিরো টু দি পাওয়ার ডেল্টা নিউ একটা, মানে প্রত্যেকটার সঙ্গে পি জিরো দিয়ে ভাগ করতে হয়, যেখানে তোমার পি জিরোটা যে স্ট্যান্ডার্ড প্রেশার, সেটা হচ্ছে 1 বার। এখানে কেসি কেপি তারা সব টু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, এটা ডিফাইন করা হয়েছিল। এবং কেপি কেসির মধ্যে একটা সম্পর্ক ছিল, সেটা হচ্ছে এরকম, কেপি ইকুয়াল টু কেসি ইন্টু সি জিরো আর টি বাই পি জিরো হোল টু দি পাওয়ার ডেল্টা নিউ। এটা হচ্ছে কেপি এবং কেসির মধ্যে সম্পর্ক, যেটা আমরা আগের দিন বলেছিলাম, কেপি ইকুয়াল টু কেসি সি জিরো আর টি বাই পি জিরো হোল টু দি পাওয়ার ডেল্টা নিউ। আচ্ছা, এবারে এইখানে এই যে কেপি কেসি, তাহলে যে টু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট মানে এরা শুধু কোনো একটা পার্টিকুলার রিয়াকশনের জন্য এটা শুধুমাত্রই তোমার টেম্পারেচার উপরে নির্ভর করবে, প্রেসার বা কোনো ইনার্ট গ্যাসের প্রেজেন্স বা ইত্যাদি এদের উপরে কোনো রকমভাবে নির্ভর করবে না। ঠিক আছে, তাহলে এখানে যেটা ইম্পর্টেন্ট, যে কেপি কেসি and কেসি ডিপেন্ড অনলি অন টেম্পারেচার, এটা তোমার মাথায় রাখবে। আর একটা সিউডো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বলেছিলাম,
কনস্ট্যান্ট কে এক্স, সেটা ছিল তোমার ডি এর মোল ফ্র্যাকশন অ্যাট ইকুইলিব্রিয়াম তার পাওয়ার নিউ ডি, ই এর মোল ফ্র্যাকশন অ্যাট ইকুইলিব্রিয়াম তার পাওয়ার নিউ ই ডট 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 ডিভাইডেড বাই এ এর মোল ফ্র্যাকশন অ্যাট ইকুইলিব্রিয়াম তার পাওয়ার নিউ এ, বি এর মোল ফ্র্যাকশন অ্যাট ইকুইলিব্রিয়াম তার পাওয়ার নিউ বি ডট 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 ডট। এটা তাহলে এটা হচ্ছে সিউডো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কে এক্স। এটা সিউডো কেন? এখানে কে এক্স কিন্তু তোমার ডিপেন্ডস অন প্রেসার, presence of inert gas, ionic strength, etc. টুগেদার উইথ টেম্পারেচার। মানে টেম্পারেচার উপর তো নির্ভর করেই, তার সঙ্গে সঙ্গে কিন্তু প্রেশার, মোল ফ্র্যাকশন, আয়নিক স্ট্রেংথ অফ দ্য সলিউশন সবের উপরে কিন্তু কেসটা নির্ভর করে। আচ্ছা, এবং এইখান থেকে তোমার কেপি কেসি যেমন সম্পর্ক পাওয়া গিয়েছিল, কেপি কে এক্স এই সম্পর্কগুলো পাওয়া গিয়েছিল। কেপি থেকে তুমি লিখতে পারো কে এক্স ইন্টু পি বাই পি জিরো তারপর ডেল্টা নিউ। এটা তাহলে আমি যখন আর তার সঙ্গে এটাও করতে পারবে, কে এক্স এর সঙ্গে কেসির সম্পর্কটা তুমি পেয়ে যাবে। তার সঙ্গে ধরো আরেকটা হচ্ছে কে এক্স, যদি তুমি ক্যালকুলেট করো কে এক্সটা হচ্ছে তোমার কেসি ইন্টু সি জিরো আর টি বাই পি জিরো তার পাওয়ার হচ্ছে তোমার ডেল্টা নিউ। তাহলে এইটা একটা রিলেশন, এইটা একটা রিলেশন। মানে এই প্রথমেরটায় আমি তোমার কেপি, এই যে এখানে তোমার কেপি কেসি সম্পর্কটা পেয়েছিলাম, এইখানে হচ্ছে তোমার কেপি কে এক্স সম্পর্ক বললাম, তার সঙ্গে কে এক্স এবং কেসি সম্পর্ক তুমি বের করে ফেলতে পেরেছো। তাহলে আগের দিনে মূলত আমি এতখানি পোর্শন কভার করেছিলাম। ঠিক আছে, তাহলে এই জায়গাটার মধ্যে কারো যদি কিছু প্রবলেম থাকে বা কোনো অসুবিধা থাকে আমি বলে না। ঠিক আছে, এই কথাগুলো আগের দিন বলা হয়েছিল। এখানে কি কারো কিছু অসুবিধা আছে? ঠিক আছে, বলো কিছু অসুবিধা আছে? হ্যালো, কারো গলা টলা পাওয়া যায়? সৌজার গলা টলা পাওয়া যাচ্ছে না কেন? সৌজা, তুই তো প্রচুর কথা বলতিস, কোথায় গেল? খাচ্ছিস নাকি? কি বলো, চুপ কেন? কি বুঝতে পারছিস না নাকি যে পড়াচ্ছিস যেগুলো বুঝতে পারছি না? বুঝতে পারছিস তো, গলার আওয়াজ নেই কেন? তোর বাড়ির সবাই ভালো আছে? বাবা ভালো আছে? তোর বাবার সাথে অনেকদিন কথা হয়নি, ফোন করতে হবে। চলো, আচ্ছা, হোয়াট ইউ ওয়ান্ট টু ডিসকাস টুডে? দেখো, আজকে আমি মূলত যেগুলো নিয়ে কথা বলবো, প্রথমে হচ্ছে টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। এইটা প্রথমে আলোচনা করে নিতে হবে। টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, এইটা। সেইখান থেকে ভ্যান অফ ইকুয়েশন বলে একটা জিনিস আছে, সেইটাকে আমাদেরকে দেখতে হবে। তারপর সেখান থেকে আমি মূলত চলে যাব লা সাতিলিয়ার প্রিন্সিপাল। এইটুকু পাটাকে আলোচনা করি, তারপরে বাকি যেগুলো করার আমরা করব। আচ্ছা, প্রথমে দেখো, যখন তুমি টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, এই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা টেম্পারেচার ডিপেন্ডটা যে ইকুয়েশন দিয়ে বুঝতে হয় সেটা হচ্ছে ভ্যান অফ
আইসোবার বলে একটা ব্যাপার আছে। ভ্যান ডপ আইসোবারটা বলে ডি এলএন কেপি বাই ডিটি, সেটা হচ্ছে ডেল্টা এইচ জিরো বাই আরটি স্কোয়ার। ডেল্টা এইচ জিরোও লেখে কেউ কেউ, আবার ডেল্টা এইচ জিরো শুধু ডেল্টা এইচও লেখে, একই হয়, দুটো আলটিমেটলি একই দাঁড়ায়। আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে দুটো একই হয়। ডিএলএন কেপি বাই ডিটি হচ্ছে ডেল্টা এইচ বাই আরটি স্কোয়ার, এটা। আর আরেকটা আছে ভ্যান ডপ আইসো কোর, যেখানে ডিএলএন কে সি বাই ডিটি, সেটা হচ্ছে ডেল্টা ইউ বাই আরটি স্কোয়ার। এই দুটো ইকুয়েশনকে একটু কম্বাইন্ডে বলা হয় ভ্যান ডপ ইকুয়েশন। আর এখানে আইসো বার কেন? কারণ এই যেটা ডেল্টা এইচটা, এটা হচ্ছে হিট চেঞ্জ অ্যাট কনস্ট্যান্ট প্রেসার বলে এটাকে আইসো বার বলা হয়, আর ডেল্টা ইউটা হচ্ছে হিট চেঞ্জ অ্যাট কনস্ট্যান্ট ভলিউম বলে সেটাকে আইসো কোর বলা হয়। আচ্ছা, তাহলে এই দুটো হচ্ছে টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, সেটা এই ইকুয়েশনগুলো দিয়ে ঠিক হয়। আচ্ছা, তুমি খেয়াল করে দেখো, ধরো আমি এই জায়গা দিয়ে স্টার্ট করি। ধরো আমি বললাম যে ফর অ্যান এক্সোথার্মিক রিয়াকশন কি হবে? এক্সোথার্মিক রিয়াকশনের ক্ষেত্রে ডেল্টা এইচটা লেস দ্যান জিরো। আচ্ছা, ডেল্টা এইচ যদি লেস দ্যান জিরো হয়, এটা ইমপ্লাই করবে কি ডিএলএন কেপি বাই ডিটিটা লেস দ্যান জিরো। মানে এই ইকুয়েশনে দেখো অ্যাবসোলুট টেম্পারেচার সেটা তো কখনো নেগেটিভ হতে পারে না, তার স্কোয়ার আছে। ডেল্টা এইচ নেগেটিভ মানে ডিএলএন কেপি বাই ডিটি এটা হচ্ছে নেগেটিভ। আচ্ছা, এইটার মানে কি? দেখো, এটা মানে ডিটি বাড়লে ডিএলএন কেপিটা নেগেটিভ হবে, অর্থাৎ কি টেম্পারেচার বাড়লে এলএন কেপি অ্যাজ ওয়েল এজ কেপিটা কমবে। তার মানে এটা দাঁড়াচ্ছে কি, এটা উইথ increase in temperature ln kp or kp decrease। তাহলে এক্সোথার্মিক রিয়াকশন যদি হয়, এক্সোথার্মিক রিয়াকশনের ক্ষেত্রে ডেল্টা এইচটা নেগেটিভ, ডেল্টা এইচ নেগেটিভ হলে ডিএলএন কেপি বাই ডিটিটা নেগেটিভ, এবার ডিটি পজিটিভ হলে ডিএলএন কেপি নেগেটিভ হবে, অর্থাৎ টেম্পারেচার বাড়ালে এলএন কেপি বা কেপিটা তোমার কমবে, অ্যান্ড ভাইস ভার্সা। বা এখানে তুমি বলো উইথ ডিক্রিজ যদি টেম্পারেচার করো, উইথ ডিক্রিজ ইন টেম্পারেচার এলএন কেপি অর কেপি তখন কি হবে, ইনক্রিজ করবে। আচ্ছা, উল্টো দিকে আবার যদি তুমি ফর অ্যান এন্ডোথার্মিক রিয়াকশন কনসিডার করো, এন্ডোথার্মিক রিয়াকশনের ক্ষেত্রে কি হচ্ছে, ডেল্টা এইচটা তখন পজিটিভ হয়। তো এখান থেকে বোঝা গেল কি ডিএলএন কেপি বাই ডিটিটা এটা পজিটিভ। তার মানে কি টেম্পারেচার বাড়ালে এলএন কেপি বা কেপি বাড়বে, টেম্পারেচার কমালে এলএন কেপি বা কেপি কমবে। তার মানে এটা দাঁড়াচ্ছে যে উইথ ইনক্রিজিং টেম্পারেচার এলএন কেপি অর কেপি এখন ইনক্রিজ করছে, আর উইথ ডিক্রিজিং টেম্পারেচার এলএন কেপি অর কেপিটা তোমার ডিক্রিজ করছে। তার মানে মানে টেম্পারেচার বাড়ালে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালুটা বাড়বে না কমবে, সেটাই ভ্যান ডপ ইকুয়েশন দিয়ে তোমাকে ঠিক করতে হয়। এক্সোথার্মিক রিয়াকশনের ক্ষেত্রে টেম্পারেচার বাড়ালে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালুটা কমে, আর এন্ডোথার্মিক রিয়াকশনের ক্ষেত্রে টেম্পারেচার বাড়ালে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালুটা তোমার বাড়ে। ঠিক আছে, এটা তোমাকে মাথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে দেখো এবারে আমরা চলে আসছি লা সাতেলিয়ার প্রিন্সিপালে। হাইফেনটা দেওয়ার দরকার নেই। লা সাতেলিয়ার
আচ্ছা, লাসাতেলিয়ার প্রিন্সিপাল কি বলে দেখো, ধরো একটা তুমি রিভার্সেবল রিয়াকশন কনসিডার করছো যেটা সাম্যাবস্থায় আছে, একটা উভমুখী বিক্রিয়া আমি কনসিডার করছি যেটা ইকুইলিব্রিয়ামে আছে। আচ্ছা, এবার সেই ইকুইলিব্রিয়ামকে কন্ট্রোল করছে অনেকে, যেমন ধরো টেম্পারেচার, প্রেশার, বিভিন্ন রকমের কনসেন্ট্রেশন টার্মসগুলো, কোনো একটা ইনার্ট গ্যাসের প্রেজেন্স অ্যাবসেন্ট ইত্যাদি ইত্যাদি, এরা তোমার ইকুইলিব্রিয়ামটাকে কন্ট্রোল করছে। এবারে বলা হচ্ছে যেটা, যে ইকুইলিব্রিয়ামকে যে সমস্ত বাহ্যিক কারণগুলো কন্ট্রোল করছে তাদের একটা বা দুটোকে চেঞ্জ করলে বিক্রিয়াটা নিজেকে এমনভাবে ওরিয়েন্ট করবে বা নিজেকে এমনভাবে বিন্যস্ত করবে যাতে করে এই চেঞ্জের এফেক্টটা সে মিনিমাইজ করতে পারে। ঠিক আছে, ধরো আমি তাহলে ডেফিনেট প্রথমে লাস্ট থেকে প্রিন্সিপালটা বলে দিই, তাহলে কি বলছি না, কনসিডার এ reversible reaction which is at equilibrium. Consider reversible reaction which is at equilibrium. আচ্ছা, এবারে হচ্ছে আমি যদি এই এক্সটার্নাল কন্ডিশনগুলো যেগুলো ইকুইলিব্রিয়ামকে কন্ট্রোল করে সেগুলোকে যদি চেঞ্জ করি, তাহলে ইফ দ্য এক্সটার্নাল কন্ডিশন দ্যাট controls the equilibrium, that is the concentration of reactant or product, concentrations of reactants and products, temperature, pressure, addition of inert gases, etc. are changed, তো চেঞ্জ করা হয়, then the reaction will orient itself in such a way that it can minimize the effect. তা কি বলছি, কনসিডার রিভার্সেবল রিঅ্যাকশন হুইচ ইজ অ্যাট ইকুইলিব্রিয়াম, একটা উভমুখী বিক্রিয়া কনসিডার করে যেটা ইকুইলিব্রিয়ামে আছে। ইফ দ্য এক্সটার্নাল কন্ডিশনস দ্যাট কন্ট্রোলস দ্য ইকুইলিব্রিয়াম, মানে বাইরের কারণগুলো আর কি যেটা ইকুইলিব্রিয়ামকে কন্ট্রোল করে তাদের কাউকে যদি তুমি চেঞ্জ করো, মানে এই এক্সটার্নাল কন্ডিশন কারা কারা ইকুইলিব্রিয়ামকে কন্ট্রোল করে, যেমন কনসেন্ট্রেশনস অফ রিঅ্যাক্ট্যান্টস অ্যান্ড প্রোডাক্ট, টেম্পারেচার, প্রেশার, অ্যাডিশন অফ ইনার্ট গ্যাসেস এক্সেট্রা, মানে ইনার্ট গ্যাস অ্যাড করছে ইত্যাদি। আর যদি চেঞ্জ করা হয়, দেন দ্য রিয়াকশন উইল এরিয়েন্ট ইটসেলফ ইন সাচ এ ওয়ে, মানে বিক্রিয়াটা নিজেকে এমনভাবে বিন্যস্ত করবে যাতে করে সেই চেঞ্জের এফেক্টটাকে সে মিনিমাইজ করতে পারে। আচ্ছা, এইটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি লাসাতেলিয়ার প্রিন্সিপাল। আচ্ছা, এবারে সেই লাসাতেলিয়ার প্রিন্সিপালটা একটু খালি ভালো করে আমাকে বুঝতে হবে। দেখো, তাহলে এখানে কি কি এফেক্টের কথা বলছি না, কনসেন্ট্রেশনের অফ দ্য রিয়াক্ট্যান্ট প্রোডাক্ট তার এফেক্ট, টেম্পারেচারের এফেক্ট, প্রেশারের এফেক্ট, ইনার গ্যাসের এফেক্ট, সেই প্রত্যেকটা এফেক্ট আমি একটু আলাদা আলাদা করে দেখার চেষ্টা করি। তাহলে প্রথমে বোঝার চেষ্টা করি এফেক্ট অফ কনসেন্ট্রেশনটা কেমন হচ্ছে। আচ্ছা, দেখো, এই এফেক্ট অফ কনসেন্ট্রেশনটা বুঝতে গেলে তোমাকে শুরুটা করতে হবে ভ্যান ডপ রিয়াকশন আইসোথার্ম থেকে। কারণ আমি কনসিডার দ্য টিপিক্যাল রিয়াকশন এটা বলে দিই। টিপিক্যাল reversible reaction
নিউ এ এ প্লাস নিউ বি বি প্লাস ডট 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 রিভার্সেবল সাইন দিয়ে নিউ ডি ডি প্লাস নিউ ই ই প্লাস ডট ডট ডট। আচ্ছা, তাহলে ভ্যান ডার রিয়াকশন আইকোথামটা কি হচ্ছে দেখো, ডেল্টা যেটা হচ্ছে মাইনাস আরটি এলএন একটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, যেটাকে তুমি মানে ধরো আমি কে এ দিয়ে লিখছিলাম, তুমি চাইলে কে সি দিয়ে লিখতে পারো। ধরো আমি এটা কে সি দিয়ে লিখতে, ধরো মাইনাস আরটি এলএন ধরো কে সি প্লাস আরটি এলএন কিউ, ডেল্টা যেটা মাইনাস আরটি এলএন কে সি প্লাস আরটি এলএন কিউ, যেখানে কে সি এবং কিউ এর মানে তোমার পরিষ্কার আছে, যেখানে তোমার কে সিতে আমি বলেছিলাম যে কনসেন্ট্রেশন অফ ডি অ্যাট ইকুইলিব্রিয়াম বাই সি জিরো। আর একটা জিনিস বলি এখানে দেখো, এইখানে যখন আমি অ্যাক্টিভিটির টার্মসে লিখেছি না, তখন আমাকে সি জিরো ফি জিরোতে ভাগ করার দরকার হয়নি, কারণ অ্যাক্টিভিটিটা অলরেডি ইউনিটলেস কনস্ট্যান্ট বলে। কিন্তু যখন কনসেন্ট্রেশনের টার্মে লিখবো তখন লিখতে হবে সি ডি অ্যাট ইকুইলিব্রিয়াম বাই সি জিরো তার পাওয়ার নিউ ডি, সি ই অ্যাট ইকুইলিব্রিয়াম বাই সি জিরো তার পাওয়ার নিউ ই ডট 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 ডট। এখানে হচ্ছে সি এ অ্যাট ইকুইলিব্রিয়াম বাই সি জিরো তার পাওয়ার নিউ এ, সি বি অ্যাট ইকুইলিব্রিয়াম বাই সি জিরো তার পাওয়ার নিউ বি ডট ডট ডট। এই তো এইটা হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। দেখো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট যখন ইকুইলিব্রিয়ামটা অ্যাটেন্ড করে গেছে, এইটা কিন্তু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। আর কি, আর কিউটা হচ্ছে তোমার শুধু ইকুইলিব্রিয়ামটা নেই, তাহলে সি ডি বাই সি জিরো তার পাওয়ার নিউ ডি, সি ই বাই সি জিরো তার পাওয়ার নিউ ই ডট ডট ডট, সি এ বাই সি জিরো তার পাওয়ার নিউ এ, সি বি বাই সি জিরো তার পাওয়ার নিউ বি ডট ডট ডট। এটা তাহলে এটা ইকুইলিব্রিয়াম করে, এটাকে বলছে রিয়াকশন কোশেন্ট। আচ্ছা, এবার খেয়াল করে দেখো তোমার অ্যাট ইকুইলিব্রিয়ামে কি হয়। অ্যাট ইকুইলিব্রিয়ামে যখন ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করে ডেল্টা জিটা জিরো হয়, তো অ্যাট ইকুইলিব্রিয়াম ডেল্টা জি জিরো হয় মানে কি, কেসিটা তোমার কিউ এর সঙ্গে সমান হয়। দেখো যখন একটা, তুমি জানো তো যে আমি থার্মোডাইনামিক্সের একদম লাস্ট শেষের দিকে বললাম যে মানে যখন ইকুইলিব্রিয়ামটা অ্যাটেন্ড করে তখন ডেল্টা জিটা জিরো, তাহলে একটা বৃত্তে সাম্যাবস্থায় আছে মানে হচ্ছে তোমার ডেল্টা জিটা হচ্ছে তোমার জিরো আছে, অর্থাৎ তখন কেসি এবং কিউটা সমান। দেখো কেসি এবং কিউ সমান হবে মানেটা কি, তখন ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করে যায় তখন এই যে প্রোডাক্ট এবং রিয়াক্ট্যান্ট কনসেন্ট্রেশন তার ইকুইলিব্রিয়াম ভ্যালুতে পৌঁছে গেল, সিডিটা সিডি ইকুইলিব্রিয়াম হয়ে গেল, সি ইটা সি ইকুইলিব্রিয়াম হয়ে গেল, সি এটা সি এ ইকুইলিব্রিয়াম হয়ে গেল, সি বিটা সিবি ইকুইলিব্রিয়াম হয়ে গেল। তখন কিউ আর কেসিটা তোমার সমান হয়ে গেছে, তখন ডেল্টা জিটা জিরো হয়ে যাচ্ছে। আচ্ছা, এবারে ধরো যদি আমি এরকম করি যে ইফ সাম reactants are added or if some reactants are added or some products are removed, are added or some products are removed, if some reactants are added or some products are removed, তখন কি দাঁড়াবে দেখো খেয়াল করো। আচ্ছা, এই যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট তো না, রিয়াক্ট্যান্ট প্রোডাক্ট এদের উপরে নির্ভর করে না। টেম্পারেচার কনস্ট্যান্ট যদি থাকে তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা পুরো ফিক্সড থেকে যাচ্ছে, মানে কেসিটা ফিক্সড হয়ে যাচ্ছে। কিন্তু কিউটা এইটা কিন্তু তোমার রিয়াক্ট্যান্ট বা প্রোডাক্ট অ্যাড করা বা অ্যাড না করার উপরে নির্ভর করে। তুমি এবারে এখানে খেয়াল করো যে তুমি যদি কিছু রিয়াক্ট্যান্টকে অ্যাড করো বা প্রোডাক্টকে রিমুভ করো, রিয়াক্ট্যান্টকে অ্যাড করা মানে কি ডিনোমিনেটর যেটা, ডিনোমিনেটরটা বাড়ছে, আর প্রোডাক্টকে রিমুভ করছো মানে কি নিউমারেটরটা তোমার কমে যাচ্ছে। তাহলে if some reactants are added or some products are removed, then value of reaction quotient Q কি হচ্ছে,
ডিক্রিজ করছে। এটা বুঝতে পারছো তো? যদি কখন কিছু রিয়াক্ট্যান্ট আমি অ্যাড করি বা প্রোডাক্ট রিমুভ করি, তাহলে উপর থেকে প্রোডাক্টটা কমে যাচ্ছে আর নিচে রিয়াক্ট্যান্টের পরিমাণটা বাড়ছে, মানে কিউ ভ্যালুটা তো কমে যাচ্ছে, তাহলে ভ্যালু অফ কিউ ডিক্রিজেস। আচ্ছা, এবারে দেখো, যখন ইকুইলিব্রিয়ামটা অ্যাটেন্ড করছিল তখন এইটার সমান হচ্ছিল বলে তো তোমার ডেল্টা জিটা জিরো হচ্ছিল, তখন কেসি ইকুয়াল টু কিউ হচ্ছিল। আর এবারে কি হলো, এবারে যখন তোমার যখন কিউটা কমে যাচ্ছে, আরটিএল কিউটা কমে যাচ্ছে, তখন ডেল্টা জিটা কি হবে, নেগেটিভ হয়ে যাবে। তাহলে কি হবে, তাহলে কিউটা ডিক্রিজেস, তখন কি হবে না আরটিএল কিউটা লেস দ্যান আরটিএল কেসি হবে, অর ডেল্টা জিটা লেস দ্যান জিরো হবে। তখন কি হবে না ফরওয়ার্ড রিয়াকশন, যদি ডেল্টা জিটা নেগেটিভ হয়ে যায় তখন ফরওয়ার্ড রিয়াকশন টেক্স প্লেস spontaneously that is more and more reactants will be transformed into product। কি হলো দেখো, তাহলে যখন ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করে গেছে তখন কেসি আর কিউটা সমান, সেই জন্য আরটিএল এন কিউ আর আরটিএল কেসিটা সমান ছিল, সেখানে ডেল্টা জিটা জিরো হচ্ছিল। কিন্তু এই কেসিটা তো টেম্পারেচার যদি চেঞ্জ না করি, মানে হয় সাম রিয়াক্ট্যান্টস আর অ্যাডেড অর সাম প্রোডাক্ট আর রিমুভ, অবশ্যই অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচারে কিছু আমি চেঞ্জ করছি না। টেম্পারেচার চেঞ্জ না করলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কিছু পাল্টাবে না, অর্থাৎ আরটিএল এন কেসিটা একই থেকে যাবে। কিন্তু যখন আমি রিয়াক্ট্যান্টটাকে অ্যাড করছি এবং প্রোডাক্টটাকে রিমুভ করছি, কিউ ভ্যালুটা কমছে, তো কিউর ভ্যালুটা কমলে আরটিএল এন কিউটা উইল নো লঙ্গার বি আরটিএল এন কেসি, বাট আরটিএল এন কিউ মাস্ট বি লেস দ্যান আরটিএল এন কেসি। এবার এই ডেল্টা জি এর যে এক্সপ্রেশন আছে মাইনাস আরটিএল এন কেসি প্লাস আরটিএল এন কিউ, এখানে যদি তুমি বসিয়ে দাও তাহলে ডেল্টা জি এর ভ্যালুটা নেগেটিভ হয়ে গেল। আর ডেল্টা জি এর ভ্যালু নেগেটিভ হয়ে যাওয়া মানে বেসিক্যালি ফরওয়ার্ড রিয়াকশনটা স্পন্টিনিয়াসলি ঘটবে, দ্যাট ইজ মোর অ্যান্ড মোর রিয়াকশন উইল বি ট্রান্সফর্ম ইন্টু প্রোডাক্ট। আচ্ছা, অন দ্য আদার হ্যান্ড যদি এমন হতো যে ইফ সাম reactants are removed or some products are added, then added at constant এটা বলে দিই, at constant temperature আর added at constant temperature, at constant temperature, তখন কি হবে, then backward reaction takes place। আচ্ছা দেন, আচ্ছা ভালো করে লিখে দিই, তাহলে দেন কি হবে, দেন দেখো ভ্যালু অফ কিউটা তখন ইনক্রিজ করবে। কারণ ঠিক আমি কিছু প্রোডাক্ট অ্যাড করছি, এই যে প্রোডাক্টটা অ্যাড করছি মানে নিউমারেটরটা বাড়ছে, আর রিয়াক্টরকে রিমুভ করছি মানে তোমার ডিনোমিনেটরটা তোমার কমছে, আর ওভারঅল কিউটা তখন বাড়ছে, ভ্যালু অফ কিউ ইনক্রিজেস। এটা তখন কি হবে, তখন আরটিএলএন কেসিটা এইটা, আচ্ছা ঠিক আছে, মানে আরটিএলএন কিউটা আগে যদি লিখি, তখন আরটিএলএন কিউটা গ্রেটার দেন আরটিএলএন কেসি হয়ে যাবে এটা, অর ডেল্টা জিটা তোমার পজিটিভ হয়ে যাবে। তখন আরটিএলএন কিউটা, কারণ কিউটা বেড়ে গেছে, তাহলে আরটিএলএন কিউটা আরটিএলএন কেসিকে এক্সিড করে যাবে, তখন ডেল্টা জিটা পজিটিভ হয়ে যাবে। ডেল্টা জি পজিটিভ হয়ে যাবে মানে কি, তাহলে দেন ব্যাকওয়ার্ড রিয়াকশন টেক্স প্লেস কন্টিনিউয়াসলি, ব্যাকওয়ার্ড রিয়াকশন spontaneously, that is more and more products will be transformed into reactant।
দেখো ডেল্টা জি পজিটিভ মানে হচ্ছে ব্যাকওয়ার্ড রিয়াকশনটা স্পন্টেনিয়াসলি ঘটা, ডেল্টা জি নেগেটিভ হওয়া মানে ফরওয়ার্ড রিয়াকশন স্পন্টেনিয়াসলি ঘটা, আর ডেল্টা জি পজিটিভ মানে হচ্ছে ব্যাকওয়ার্ড রিয়াকশনটা স্পন্টেনিয়াসলি ঘটা। তাহলে ব্যাকওয়ার্ড রিয়াকশনটা স্পন্টেনিয়াসলি ঘটছে মানে মোর অ্যান্ড মোর প্রোডাক্ট তোমার রিয়াক্ট্যান্টে ফিরে আসবে। তাহলে বুঝতে পারলে যে লাসাতিলিয়ার প্রিন্সিপালের যে কনসেন্ট্রেশনের এফেক্টটা, যে রিয়াক্ট্যান্ট বা প্রোডাক্ট অ্যাড করা বা ইত্যাদির উপরে তোমার ইকুইলিব্রিয়ামটা কোন দিকে শিফট করছে, এটা তুমি পরিষ্কার বুঝতে পারলে কিভাবে হলো? হ্যাঁ স্যার। ঠিক আছে। আচ্ছা, তাহলে নেক্সট চলে এসো এফেক্ট অফ টেম্পারেচার। লাসাতিলিয়ার প্রিন্সিপালের মধ্যে যে এফেক্ট অফ টেম্পারেচার পার্টটা আছে সেইটা একটুখানি ভালো করে এবার দেখ। আচ্ছা, এফেক্ট অফ টেম্পারেচারটা আজকে আমি বেসিক্যালি যেটা আলোচনা করে গেলাম সেটাই, যে তুমি ধরো ফ্রম ভ্যান ডফ ইকুয়েশন, ধরো ডিএলএন যদি কেপি দিয়ে লেখো, ডিএলএন কেপি বাই ডিটি, দেখো ডেল্টা এইচ বাই আরটি স্কয়ার। তাহলে এবারে এই রিয়াকশনের ক্ষেত্রে টেম্পারেচার বাড়ালে কি হবে তবে তোমাকে দেখতে হবে। তাহলে দেখো পরিষ্কার দেখা যাচ্ছে ফর এক্সোথার্মিক রিয়াকশন, ফর এক্সোথার্মিক রিয়াকশন ডেল্টা এইচটা লেস দেন জিরো, এটা ইমপ্লাই করছে ডিএলএন কেপি বাই ডিটিটা গ্রেটার দেন জিরো, সরি ডিএলএন কেপি বাই ডিটিটা লেস দেন জিরো, লেস দেন জিরো মানে এক্সোথার্মিক রিয়াকশনের ক্ষেত্রে ডেল্টা এইচটা নেগেটিভ, অর্থাৎ ডিএলএন কেপি বাই ডিটিটা লেস দেন জিরো। তাহলে এটা ইমপ্লাই করবে কি, এই রিয়াকশনের ক্ষেত্রে উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার টেম্পারেচার ln kp as well as kp increases and hence more and more reactant will be transferred into product or forward reaction text। তাহলে ডেল্টা ই যখন নেগেটিভ হয় ডিএলএন কেপি বাই ডিটিটা এটা তোমার নেগেটিভ হয়ে যাচ্ছে, তার মানে ডিটি পজিটিভ হলে এলএন কেপি বা কেপি নেগেটিভ, সেই জন্য লিখেছি উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার এলএন কেপি অ্যালয়েজাল কেপি, সরি কি করলাম, এটা ডিক্রিজেস হবে, সরি এটা কি করে গেলাম, ভুল করে গেছি, আমি তো এক্সোথার্মিক বলছি, তো এক্সোথার্মিক ডেল্টা এইচটা নেগেটিভ, ডেল্টা এইচ নেগেটিভ মানে ডিএলএন কেপি বাই ডিটিটা নেগেটিভ, মানে ডিটি পজিটিভ হলে এলএন কেপি নেগেটিভ, তাহলে উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার মানে কি ডিটিটা পজিটিভ হলো, তাহলে এলএন কেপি অ্যালয়েজের কেপি কি হচ্ছে, ডিক্রিজ করছে, কেপি ডিক্রিজেস অ্যান্ড হেন্স মোর অ্যান্ড মোর। আচ্ছা তাহলে এইখানটা আমি এখানে চেঞ্জ করে দিই, আমি এক্সোথার্মিকটা বলছি প্রথমে না, তাহলে এক্সোথার্মিক যখন বলছি তাহলে আমি একবার লিখে দিই, তাহলে দেখো ডিএলএন কেপি বাই ডিটিটা নেগেটিভ, তার মানে উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার এলএন কেপি অ্যাজ ওয়েল অ্যাজ কেপি ডিক্রিজেস অ্যান্ড হেন্স ব্যাকওয়ার্ড রিয়াকশন টেক্স প্লেস। এটা তার জন্য কি হবে, মোর অ্যান্ড মোর প্রোডাক্ট উইল বি ট্রান্সফর্ম ইন্টু রিয়াক্টর। মানে একটা এক্সোথার্মিক রিয়াকশন বা তাপ মোচি বা তাপ উৎপাদক বিক্রিয়া যদি হয় তাহলে টেম্পারেচার বাড়ালে কিন্তু ব্যাকওয়ার্ড রিয়াকশন ঘটে, আর উল্টো দিকে যদি ফর এন্ডোথার্মিক রিয়াকশন হয় রিয়াকশন ডেল্টা এইচটা গ্রেটার দ্যান জিরো, অর্থাৎ এটা ইমপ্লাই করবে ডিএলএন কেপি বাই ডিটি এটা গ্রেটার দ্যান জিরো। এটা এটা মানে হচ্ছে যে তোমার উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার ln kp or kp
ইনক্রিজ করবে। সেখানে কি হবে? হেন্স ফরওয়ার্ড রিয়াকশন টেক্স প্লেস ফরওয়ার্ড রিয়াকশন ঘটবে, তার মানে হচ্ছে মোর অ্যান্ড মোর reactant will be transformed into product. তখন ফরওয়ার্ড রিয়াকশন করবে মানে অনেক রিয়াক্ট্যান্ট তোমার আস্তে আস্তে প্রোডাক্টের দিকে যাবে। তার মানে দেখো, যদি তোমার একটা তাপগ্রাহী বিক্রিয়া হয় বা তাপ শোষক বিক্রিয়া হয়, তার টেম্পারেচার বাড়ালে ফরওয়ার্ড রিয়াকশন ঘটে, আর একটা তাপ উৎপাদক বিক্রিয়া যদি হয় তাহলে তোমার ব্যাকওয়ার্ড রিয়াকশন ঘটে। মানে ধর তাপ উৎপাদক বিক্রিয়াতে কি হচ্ছে, ফরওয়ার্ড রিয়াকশন করলে তো আরো বেশি হিট উৎপন্ন হবে। তাহলে এবার আমার ইকুইলিব্রিয়ামটা তখন ডিস্টার্ব হয়ে যাচ্ছে। তখন এবার আমাকে করতে হচ্ছে কি, যে কোনো একটা পার্টিকুলার টেম্পারেচারে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা কনস্ট্যান্ট থাকে, কিন্তু টেম্পারেচার বাড়ালে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালুটা তোমার কি হচ্ছে, এই পার্টিকুলার ক্ষেত্রে কমে যেতে হবে। মানে যেটা লাসাতিলার প্রিন্সিপাল বলে যে তুমি এক্সটার্নাল কন্ডিশনটাকে চেঞ্জ করবে, তখন বিক্রিয়াটা নিজেকে এমনভাবে ওরিয়েন্ট করবে যাতে করে চেঞ্জের এফেক্টটাকে মিনিমাইজ করতে পারে। তাহলে এক্সোথার্মিক রিয়াকশনের ক্ষেত্রে টেম্পারেচার যদি বাড়ানো হয়, হ্যাঁ, তাহলে যেহেতু তোমার এক্সোথার্মিক রিয়াকশন তখন ব্যাকওয়ার্ড রিয়াকশন ঘটে যাচ্ছে, আবার এন্ডোথার্মিক রিয়াকশনের ক্ষেত্রে টেম্পারেচার বাড়ালে হচ্ছে তোমার ফরওয়ার্ড রিয়াকশনটা ঘটছে। আর তাহলে টেম্পারেচার এফেক্টটা বুঝতে পারলো তো এখানে? হ্যাঁ স্যার। আচ্ছা, থার্ড হচ্ছে এফেক্ট অফ প্রেশার। এফেক্ট অফ প্রেশার দেখো, আমরা যেটা করেছিলাম উইনো, আচ্ছা, কেপি এবং কেএক্স এর মধ্যে একটা আমরা সম্পর্ক পেয়েছিলাম। কি সেটা? আমি কেপি দিয়েই বলছি। তাহলে কেপিটা কি, আমি কেপি দিয়ে ধরো স্টার্ট করছি। তাহলে কেপিটা ওই যে টিপিক্যাল রিয়াকশনের কথা বলেছিলাম তার জন্যই আমি লিখছি আরেকবার। কেপিটা হচ্ছে তোমার পার্শিয়াল প্রেশার অফ ডি অ্যাট ইকুইলিব্রিয়াম বাই P0, তার পাওয়ার হচ্ছে তোমার নিউ ডি, পার্শিয়াল প্রেশার অফ ই অ্যাট ইকুইলিব্রিয়াম বাই P0, তার পাওয়ার হচ্ছে নিউ ই ডট বাই পার্শিয়াল প্রেশার অফ এ অ্যাট ইকুইলিব্রিয়াম বাই P0, তার পাওয়ার নিউ এ, পার্শিয়াল প্রেশার অফ বি অ্যাট ইকুইলিব্রিয়াম বাই P0, তার পাওয়ার হচ্ছে তোমার নিউ বি ডট। দেখো আমি কি করলাম, এটা তোমার কেপিটাকে লিখলাম ওই যে টিপিক্যাল রিয়াকশনটাকে কনসিডার করছে তার জন্য। আচ্ছা, আমি এইখানে লিখি, তাহলে জায়গা কম লাগবে। আর এবারে দেখো, এই যে পার্শিয়াল প্রেশারটাকে তুমি জাস্ট মোল ফ্র্যাকশন কিন্তু টোটাল প্রেশার হিসেবে লিখতে পারো। তাহলে এইটাকে লিখতে পারো মোল ফ্র্যাকশন অফ ডি অ্যাট ইকুইলিব্রিয়াম ইন্টু টোটাল প্রেশার বাই এখানে P0 যেমন আছে তার পাওয়ার হচ্ছে তোমার নিউ ডি। এটা হলো পার্শিয়াল প্রেশার অফ ই অ্যাট ইকুইলিব্রিয়াম ইন্টু টোটাল প্রেশার বাই P0, তার পাওয়ার হচ্ছে নিউ ই ডট বাই নিচে রয়ে গেল মোল ফ্র্যাকশন অফ এ অ্যাট ইকুইলিব্রিয়াম, মোল ফ্র্যাকশন অফ এ অ্যাট ইকুইলিব্রিয়াম ইন্টু টোটাল প্রেশার বাই P0, তার পাওয়ার নিউ এ। হচ্ছে মোল ফ্র্যাকশন অফ বি অ্যাট ইকুইলিব্রিয়াম টোটাল প্রেশার বাই P0, তার পাওয়ার হচ্ছে নিউ বি ডট। আচ্ছা দেখো, এবারে আমি বাইরে একটা P/P0 হোল টু দি পাওয়ার ডেল্টা নিউ বসিয়ে দিলাম, কারণ P/P0 সবেতে আছে। এখানে P/P0 তার পাওয়ার নিউ ডি, এটা হচ্ছে নিউ ই, এই দুটো পজিটিভ দিয়ে আসছে, আর এটা নিচে আছে পাওয়ার নেগেটিভ দিয়ে আসছে, যেখানে তোমার ডেল্টা নিউটা হচ্ছে নিউ ডি প্লাস নিউ ই, আচ্ছা সাম অফ স্টোইচিওমেট্রিক কোএফিশিয়েন্ট অফ দ্য প্রোডাক্ট মাইনাস নিউ এ প্লাস নিউ বি প্লাস ডট, আচ্ছা সাম অফ স্টোইচিওমেট্রিক কোএফিশিয়েন্ট অফ দ্য রিঅ্যাক্টর, এইটা। আর বাকি কি পড়ে রইল, দেখো এক্স ডিটাকে তুমি লিখতে পারো নাম্বার অফ মোলস অফ ডি অ্যাট ইকুইলিব্রিয়াম বাই টোটাল নাম্বার অফ মোলস
তার পাওয়ার নিউ ডি number of moles of E at equilibrium by total number of moles per power nu E by number of moles of A at equilibrium by n total per power nu A number of moles of B at equilibrium by n total তার পাওয়ার নিউ বি ডট 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 এইটা। আচ্ছা এবারে দেখো এখানে তুমি কি লিখছো, আমি এই এন ডি অ্যাট ইকুইলিব্রিয়াম তার পাওয়ার নিউ ডি, এন ই অ্যাট ইকুইলিব্রিয়াম তার পাওয়ার নিউ ই, মানে মোল ফ্র্যাকশন মানে কি কোন একটা ফিজিক্যাল নাম্বার অফ মোলস বাই টোটাল নাম্বার অফ মোলস, সেভাবে লিখেছি। এখানে নাম্বার অফ মোলস অফ এ অ্যাট ইকুইলিব্রিয়াম তার পাওয়ার নিউ এ, নাম্বার অফ মোলস অফ বি অ্যাট ইকুইলিব্রিয়াম এর পাওয়ার নিউ বি ডট ডট ডট, আর পড়ে রইল কত পি বাই দেখো এন টোটাল ইন্টু পি জিরো তার পাওয়ার হচ্ছে তোমার ডেল্টা নিউ, কারণ এখানে এন টোটালগুলো সবেতেই আছে আর নিচে আছে বলে এখানে তোমার নিচে জিনিসটা চলে আসবে। তুমি চাইলে এটাকে সংক্ষেপে তুমি একটা কে এন লেখো কিন্তু পি বাই এন টোটাল ইন্টু পি জিরো ডিভাইডেড বাই ডেল্টা নিউ, আমি এই পর্যন্ত লিখে রাখলাম। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত লেখাটা হয়েছে, এই লেখাটার মধ্যে কোনো অসুবিধা নাই তো, লেখাটা বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার। আচ্ছা এবারে একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে যে যে তোমার কে পি কিন্তু কোন একটা গিভেন টেম্পারেচার কেপিটা ইন্ডিপেন্ডেন্ট অফ প্রেসার, সেটা হচ্ছে যে কেপিটা একটা ট্রু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট এইটা, ইট মাস্ট বি ইন্ডিপেন্ডেন্ট অফ প্রেসার। এটা অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট অফ প্রেসার হবে। এবার মজা হচ্ছে যে এই কেপির যে এক্সপ্রেশনটা তুমি ডান দিকে কিন্তু প্রেসার আছে, তাহলে কেপিটা প্রেসারের উপর ডিপেন্ড করবে না, কিন্তু এখানে ডান দিকে প্রেসার আছে। তবে সিচুয়েশনটা কি হবে দেখো, খেয়াল করো যে ধরো দুটো কেস, তিনটে কেস, কেস ওয়ান হোয়েন ডেল্টা নিউটা গ্রেটার দ্যান জিরো, তাহলে এক্সাম্পল হিসেবে আমি বলছি পিসিএল ফাইভ গ্যাস তাহলে ভেঙে গিয়ে পিসিএল থ্রি গ্যাস প্লাস সিএল টু গ্যাস দিল, যেক্ষেত্রে ডেল্টা নিউটা হচ্ছে তোমার প্লাস ওয়ান, যেটা গ্রেটার দ্যান জিরো, এরকম সিচুয়েশন। ধরো ডেল্টা নিউটা গ্রেটার দ্যান জিরো। আচ্ছা এবার এখানে খেয়াল রাখো ডেল্টা নিউ যদি পজিটিভ হয়, এখানে ডেল্টা নিউটা যদি পজিটিভ, তাহলে এই ইকুয়েশন থেকে কি হবে, যখন তুমি প্রেসারটা বাড়াচ্ছ, খেয়াল করো যে আমি আমি কি করছি এখানে, একটু একটু এখানে কি করছি এটা ভালো করে বোঝার চেষ্টা করো, যে যখন ডেল্টা ডেল্টা নিউটা হচ্ছে তোমার পজিটিভ, তখন প্রেসার, আচ্ছা এখানে কি টোটাল নাম্বার অফ মোলসটাকে কনস্ট্যান্ট রেখেছি, কিন্তু আমি প্রেসারটা বাড়াচ্ছি মানে ভলিউমটা কমিয়ে তারপর প্রেসারটাকে বাড়াচ্ছি, আমি এন টোটালটা কিন্তু এখানে চেঞ্জ করছি না। ঠিক আছে, এন টোটালটা আমি ফিক্সড রাখছি আজ, হ্যাঁ এইটা এটা মাথায় রাখবে। ঠিক আছে, তাহলে দেখো যেটা বলছিলাম যে তুমি তাহলে এখানে টোটাল নাম্বার অফ মোলসটাকে কনস্ট্যান্ট রেখে যে ডেল্টা নিউ যখন পজিটিভ, এবারে প্রেসার বাড়ালে কি হবে, এই যে সেকেন্ড টার্মটা বাড়বে, তাহলে তাহলে হোয়েন ডেল্টা নিউ গ্রেটার দেন জিরো, দেন উইথ ইনক্রিজ ইন প্রেসার এই পি বাই এন টোটাল ইন্টু পি জিরো, তারপর ডেল্টা নিউটা ইনক্রিজ করবে, ইনক্রিজে, দেন কেন মাস্ট ডিক্রিজ to keep kn as constant, কারণ প্রেসার চেঞ্জ করলে তো তোমার কেপি পাল্টায় না, প্রেসার কেপি পাল্টায় না, ও সরি একটু কিপ কেপি অ্যাজ কনস্ট্যান্ট। হ্যাঁ দেখো প্রেসারের উপর তো কেপি নির্ভর করে না, তাহলে যখন ডেল্টা নিউ পজিটিভ প্রেসার বাড়ালে যদি সেকেন্ড টার্মটা বাড়ে তাহলে ফার্স্ট টার্মটা কমতে হবে,
সেটাই লিখেছি। দেন দেখো উইথ ইনক্রিজ ইন প্রেসার পি বাই এন টোটাল ইন্টু পি জিরো টু দি পাওয়ার ডেল্টা এন সেটা ইনক্রিজ করছে। দেন কেএন যে ভ্যালুটা মাস্ট ডিক্রিজ করতে হবে টু কেপি অ্যাজ কনস্ট্যান্ট। আচ্ছা কেএনটা কি এখানে? তবে কেএনটা খেয়াল করে দেখো যে কেএনটা তোমার কি করতে হবে বললাম ডিক্রিজ করতে হবে। তা কেএনটা ডিক্রিজ করবে কখন? যখন দেখো এই উপরটা কমবে আর নিচটা বাড়বে। উপরটা কমা মানে কি প্রোডাক্টের নাম্বার অফ মোলস কমতে হবে, এটাকে রিঅ্যাকট্যান্টের নাম্বার অফ বাড়তে হবে, তার মানে কি ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন করতে হবে। তাহলে তাহলে কি হবে? দেন ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন টেক্স প্লেস। ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন টেক্স প্লেস মানে ওটা আরেকবার খুলে দিচ্ছি না, ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন টেক্স হবে মোর অ্যান্ড মোর প্রোডাক্ট উইল বি ট্রান্সফর্ম ইন্টু রিঅ্যাকশন। তাহলে ভালো করে বোঝার চেষ্টা করো, এই ইকুয়েশনটা দেখো, যখন ডেল্টা নিউটা পজিটিভ প্রেসার বাড়ালে সেকেন্ড টার্মটা বাড়লো, সেকেন্ড টার্মটা যদি বাড়ে তাহলে ফার্স্ট টার্মটাকে কমতে হবে যাতে করে কেপিটা কনস্ট্যান্ট হয়, কারণ কেপিটা প্রেসারের উপর নির্ভর করে না যখন টেম্পারেচারটা আমি কনস্ট্যান্ট রাখি। তাহলে তোমার যখন প্রেসার বাড়ছে সেকেন্ড টার্মটা বেড়ে যাচ্ছে, তাহলে ফার্স্ট টার্মটাকে কমে যেতে হচ্ছে, ফার্স্ট টার্মটা কমে গেলে তোমার যেটা দাঁড়াবে মানে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনটা টেক্স প্লেস। আচ্ছা কেস 2 দেখো, when ডেল্টা নিউ লেস দ্যান জিরো, একটা এক্সাম্পল দিচ্ছি, ধরে নাও নাইট্রোজেন গ্যাস প্লাস ধরো 3H2 গ্যাস থেকে ধরো তৈরি হলো 2 অ্যামোনিয়া গ্যাস, সেক্ষেত্রে ডেল্টা নিউটা হচ্ছে -2। তাহলে যখন ডেল্টা নিউ লেস দ্যান জিরো তখন কি হবে? ঠিক উল্টোটা, উইথ ইনক্রিজ ইন প্রেসার পি বাই এন টোটাল ইন্টু পি জিরো, তারপর ডেল্টা নিউ এটা হচ্ছে ডিক্রিজ করবে। ডেল্টা নিউ তখন নেগেটিভ, তো ডেল্টা নিউ নেগেটিভ মানে কি দেখো এটা পি এর পাওয়ার ডেল্টা নিউ এর সঙ্গে প্রপোর্শনাল। যদি পিটা যদি তোমার ডেল্টা নিউ যদি -2 হয়ে গেছে তাহলে 1/p² হয়ে গেল। 1/p² মানে কি তোমার প্রেসার বাড়ালে হচ্ছে এটা আমটা কমে যাচ্ছে, তাহলে এটা ডিক্রিজ করছে। তখন কি হবে? দেন কেএন মাস্ট ইনক্রিজ টু কিপ কেপি অ্যাজ কনস্ট্যান্ট। এইটা ঠিক আছে। তা কেপি থেকে কনস্ট্যান্ট রাখার জন্য কে এনটাকে ইনক্রিজ করতে হবে। আচ্ছা কে এন ইনক্রিজ করা মানে কি? কে এনটা কি দেখো, কে এন মানে হচ্ছে এই পুরো জিনিসটা, এই জিনিসটা কখন ইনক্রিজ করবে? তখন ফরওয়ার্ড রিঅ্যাকশন করবে, অর্থাৎ মোর অ্যান্ড মোর রিঅ্যাকশন উইল বি ট্রান্সফর্ম ইন্টু প্রোডাক্ট। তাহলে কি হবে? তাহলে তখন দাঁড়াবে দেন ফরওয়ার্ড রিঅ্যাকশন টেক্সট। বুঝতে পারলে যে তখন ফরওয়ার্ড রিঅ্যাকশনটা ঘটবে। হয়েছে? ঠিক আছে? এই প্রেসারের এফেক্টটা বুঝতে পারছো তো? হ্যাঁ আচ্ছা এবারে দেখো, যখন তোমার কেস 3 তে when ডেল্টা নিউটা 0 হয়ে গেছে, এক্সাম্পল বলছি, ধরো H2 গ্যাস প্লাস I2 গ্যাস থেকে ধরো তৈরি করলো 2HI গ্যাস, এই পার্টিকুলার ডেল্টা নিউটা কত? 0। তখন এই যে ডেল্টা নিউটা 0 হচ্ছে। এবার এই পার্টিকুলার কেসে ক্ষেত্রে যখন ডেল্টা নিউটা 0 হয়ে যাবে, তাহলে এখান থেকে খেয়াল করে দেখো যে ডেল্টা নিউ যদি 0 হয়ে যায় তাহলে প্রেসার চেঞ্জ করলে কিচ্ছু এসে গেল না, তখন হচ্ছে রিয়াকশনটা তোমার প্রেসার ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে। দেন দ্য রিয়াকশন উইল বি ইন্ডিপেন্ডেন্ট অফ প্রেসার। তখন কোনো রোল থাকবে না, প্রেসার বাড়ানো বা কমানোর কোনো রোল কিন্তু তোমার থাকছে না। ঠিক আছে, বোঝাতে পারলাম? হ্যাঁ আচ্ছা আচ্ছা, নেক্সট যেটা এফেক্ট অফ অ্যাডিশন অফ ইনার গ্যাস। এফেক্ট অফ অ্যাডিশন অফ ইনার গ্যাস। আচ্ছা
মানে মূল যে রিয়াক্ট্যান্ট এবং প্রোডাক্ট গুলো আছে এ বি সি ডি, এরা এ বি ডি ই, এদেরকে বাদ দিয়ে আমি কোনো ইনার্ট গ্যাস অ্যাড করছি যে বেসিক্যালি রিয়াকশনে কিন্তু সরাসরি টেক পার্ট করে না। ঠিক আছে, তাহলে এর জন্য আমি ওই ওই ইকুয়েশনটা থেকে স্টার্ট করি, কেপি ইকুয়াল টু কে এন পি বাই এন টোটাল ইন্টু পি জিরো তার পাওয়ার ডেল্টা নিউ। এই যে এখান থেকে যে ইকুয়েশনটা ছিল, এই যে ইকুয়েশনটা কেপি ইকুয়াল টু কে এন পি বাই এন টোটাল ইন্টু পি জিরো তারপর ডেল্টা নিউ, এটা দিয়ে স্টার্ট করলাম। আচ্ছা, প্রথমে যেটা হচ্ছে যে লেট inert gas is added at inert gasটা constant pressure add করা যেতে পারে, constant volume add করা যেতে পারে। Let inert gas is added at constant pressure, and temperature. কনস্ট্যান্ট প্রেসার এবং টেম্পারেচারে তুমি ইনার্ট গ্যাসটাকে অ্যাড করছো। আচ্ছা দেখো, এখানে কেপি কিন্তু কনস্ট্যান্ট থাকবে, কেপিটা তোমার একটা টু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, টেম্পারেচার কনস্ট্যান্ট থাকলে কেপি তোমার কনস্ট্যান্ট থেকে যায়। আচ্ছা, এবারে আমি তিনটে কেস কনসিডার করছি। কেস ওয়ান, ওই একই রকম তখন ডেল্টা নিউটা পজিটিভ। এবারে খেয়াল করো এই ডেল্টা নিউটা পজিটিভ। এবারে when inert gas is added at constant temperature and pressure, then কি হবে খেয়াল করো, এই যে সেকেন্ড টার্ম যেটা পি বাই এন টোটাল ইন্টু পি জিরো তার পাওয়ার যে ডেল্টা নিউটা ইনক্রিজ করবে। কেন ইনক্রিজ করবে, সরি ডিক্রিজ করবে, কেন ডিক্রিজ করবে? হ্যাঁ একদমই, যখন আমি ইনার্ট গ্যাস অ্যাড করছি এন টোটালটা তো বাড়ছে, তাহলে এন টোটালটা যদি বাড়তে থাকে তাহলে ডেল্টা নিউ যদি পজিটিভ, তাহলে কি হচ্ছে সেকেন্ড টার্মটা তোমার ডিক্রিজ করছে। সেখানে ফার্স্ট টার্ম যেটা এনটা কি হবে, মাস্ট ইনক্রিজ করতে হবে। সেখানে কি করতে হবে, তোমার ফরওয়ার্ড রিয়াকশনটা ঘটবে, ফরওয়ার্ড রিয়াকশন টেক্সটে তখন ফরওয়ার্ড রিয়াকশনটা ঘটছে। তাহলে ডেল্টা নিউ যদি পজিটিভ হয় তাহলে দেখো আমি কনস্ট্যান্ট প্রেসার যখন ইনার্ট গ্যাস অ্যাড করছি এন টোটালটা বাড়ছে, কারণ এন টোটালের মধ্যে কি থাকবে, যে এ বি ডি ই তাদের নাম্বার অফ মোলস যেমন আছে, আমি যে ইনার্ট গ্যাসটা অ্যাড করছি তাদের নাম্বার অফ মোলসটা এখানে জুড়ে গেল, তাহলে এন টোটালটা তোমার বাড়লো। এন টোটাল যদি বাড়া যায় তাহলে ওভারঅল যে সেকেন্ড টার্মটা সেটা তোমার কমছে, তো ফার্স্ট টার্মটা ইনক্রিজ করছে, ফার্স্ট টার্মটা ইনক্রিজ করতে ফরওয়ার্ড রিয়াকশনটা ঘটবে। আচ্ছা, কেস টুতে যখন ডেল্টা নিউটা লেস দ্যান জিরো তখন ঠিক উল্টো এফেক্টটা, when inert gas is added at constant temperature and pressure, second term P by n total into P0 তার পাওয়ার ডেল্টা নিউ, এটা ইনক্রিজেস, তখন ফার্স্ট টার্ম kn মাস্ট ডিক্রিজেস, তখন থেকে ব্যাকওয়ার্ড রিয়াকশন টেস্ট হয়। তখন ব্যাকওয়ার্ড রিয়াকশনটা ঘটবে। ডেল্টা নিউটা নেগেটিভ হয়ে যায়, যেমন নাইট্রোজেন হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া তৈরি হচ্ছে, ডেল্টা নিউ কিন্তু নেগেটিভ হয়ে গেছে, তখন ডেল্টা কিন্তু -2 হয়, তাহলে কি হচ্ছে এন টোটাল যেটা নিচে ছিল এখন সেটা এন টোটাল তার স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল হয়ে যাচ্ছে। যত ইনার্ট গ্যাস আমি অ্যাড করছি সেকেন্ড টার্মটা তত বাড়ছে, তাহলে ফার্স্ট টার্মটা কমবে, ফার্স্ট টার্মটা কমলে হচ্ছে ব্যাকওয়ার্ড রিয়াকশনটা তোমার ঘটবে। আর কেস থ্রিতে দেখো, কেস থ্রিতে হচ্ছে তোমার ডেল্টা নিউটা যদি তোমার জিরো হয়ে যায়, দেন addition of inert gas at constant temperature and pressure
has no role on the reaction. আর ডেল্টা নিউটা যদি জিরো হয়ে যায় তাহলে তো এখান থেকে দেখতে পাচ্ছি এটা কিন্তু জিরো হয়ে যায়, এন টোটালটা বাড়লো কি কমলো আমার বয়ে গেল, ওভারঅল জিনিসটা তোমার কনস্ট্যান্টে থেকে যাচ্ছে, তখন কেপি ইকুয়াল টু কেএন হয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে রিয়াকশনের কোনো রোল নেই। আচ্ছা, তাহলে এখানে দেখো যখন আমি ইনার্ট গ্যাসটা অ্যাড করেছি আর কনস্ট্যান্ট প্রেসারে, কনস্ট্যান্ট টেম্পারেচার সবসময় এটা কনস্ট্যান্ট প্রেসারে। এবার নেক্সট হচ্ছে যে ইফ inert gas is added at constant volume and temperature, then কি তখন প্রেসারটা প্রপোর্শনাল টু এন টোটাল হয়ে যাবে। মানে দেখো যদি গ্যাসগুলো আইটিতে বিহেভ করে পিভি ইকুয়াল টু এনআরটি, তো তাহলে যত আমি ইনার্ট গ্যাস অ্যাড করছি কনস্ট্যান্ট টেম্পারেচার এবং ভলিউমে, তখন প্রেসারটা কি হচ্ছে টোটাল নাম্বার অফ মোলস যেটা তার সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল হয়ে যাচ্ছে। তো ইনার্ট গ্যাস ইজ অ্যাডেড অ্যাট কনস্ট্যান্ট ভলিউম অ্যান্ড টেম্পারেচার, দেন পি প্রপোর্শনাল টু এন টোটাল। তার মানে কি হচ্ছে যে উইথ দ্য অ্যাডিশন অফ ইনার্ট গ্যাস, with the addition of inert gas, is a P by n total into P0 তার পাওয়ার হচ্ছে ডেল্টা নিউ remains unchanged। কারণ ডেল্টা নিউ যা ভ্যালু হোক না কেন পিটা কিন্তু প্রপোর্শনাল টু এন টোটাল, তাহলে পি বাই এন টোটালটা কনস্ট্যান্ট থেকে যাচ্ছে, তাহলে এটা তোমার চেঞ্জ হচ্ছে না। তাহলে উইথ দ্য অ্যাডিশন অফ ইনার্ট গ্যাস এইটা রিমেন্স আনচেঞ্জ, তাহলে দেন কেএন রিমেন্স কনস্ট্যান্ট, রিমেন্স আনচেঞ্জ, কেএনটা তোমার আনচেঞ্জ হয়ে যাবে এটা। এবং তার জন্য তোমার যেটা দাঁড়াবে যে তো দেন addition of inert gas at constant volume and temperature has no on the reaction, has no role on the reaction। দেখো এই হচ্ছে অল অ্যাবাউট লাসাতেলিয়ার প্রিন্সিপাল। তাহলে লাসাতেলিয়ার প্রিন্সিপালে চারটে জিনিস তোমাকে মাথা ঘামাতে হয়। একটা হচ্ছে তোমার কনসেন্ট্রেশনের এফেক্ট, যেটা তো কনসেন্ট্রেশনের এফেক্ট আমি কি দেখলাম, কনসেন্ট্রেশন এফেক্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছি খুব স্বাভাবিক ব্যাপার যে যদি তুমি তোমার বেশি রিয়াক্ট্যান্ট অ্যাড করো বা প্রোডাক্ট সরিয়ে নাও তাহলে ফরওয়ার্ড রিয়াকশন ঘটবে, যদি প্রোডাক্টটা অ্যাড করো রিয়াক্টরটা সরিয়ে নাও তাহলে ব্যাকওয়ার্ড রিয়াকশন ঘটবে। আচ্ছা, টেম্পারেচার এফেক্টটা কি না, এক্সোথার্মিক রিয়াকশনের ক্ষেত্রে টেম্পারেচার বাড়ালে ব্যাকওয়ার্ড রিয়াকশন, টেম্পারেচার কমালে ফরওয়ার্ড রিয়াকশন। আর এন্ডোথার্মিক রিয়াকশনের ক্ষেত্রে তাপ উৎপাদক বিক্রিয়ার ক্ষেত্রে হচ্ছে টেম্পারেচার বাড়ালে ব্যাকওয়ার্ড রিয়াকশন, টেম্পারেচার কমালে হচ্ছে ফরওয়ার্ড রিয়াকশন। আচ্ছা, প্রেসারের এফেক্ট আমি কি দেখলাম, প্রেসার এফেক্টটা তিনটে সিচুয়েশন, এখন ডেল্টা ইউটা গ্রেটার দ্যান জিরো হবে, ডেল্টা ইউটা গ্রেটার দ্যান জিরো হলে প্রেসার বাড়ালে ব্যাকওয়ার্ড রিয়াকশন ঘটে, যখন ডেল্টা নিউটা লেস দ্যান জিরো হবে তখন প্রেসার বাড়ালে হচ্ছে ফরওয়ার্ড রিয়াকশন ঘটে, আর ডেল্টা নিউ জিরোটা হলে কোনো তার এফেক্ট নাই। এবারে ইনার্ট গ্যাস অ্যাডিশনের ক্ষেত্রে কি হচ্ছে, যখন ডেল্টা নিউটা গ্রেটার দ্যান জিরো তখন ফরওয়ার্ড রিয়াকশন ঘটছে, ডেল্টা নিউ লেস দ্যান জিরো হলে ব্যাকওয়ার্ড রিয়াকশনটা ঘটছে, আর ডেল্টা নিউ যদি জিরো হয় তাহলে হচ্ছে তোমার কোনো তার রোল নাই। আর যদি ওই ইনার্ট গ্যাসটাই কনস্ট্যান্ট প্রেসারে না অ্যাড করে কনস্ট্যান্ট ভলিউম কন্ডিশনে অ্যাড করতাম তাহলে কিন্তু ইনার্ট গ্যাস অ্যাডিশনের কোনো এফেক্ট তোমার থাকতো না। ঠিক আছে, বোঝাতে পেরেছি জিনিসটা কি হলো? Yes. ওকে, হ্যাঁ স্যার। তাহলে চলো এক মিনিট। একটা প্রবলেম দেওয়া যায় তোমাদেরকে, করো প্রবলেমটা।
আচ্ছা বলা হচ্ছে আচ্ছা, নিউমেরিক্যাল প্রবলেম একটা দিতে হবে। আচ্ছা এটা বলো, বলছে দ্য ভ্যালু অফ ডেল্টা G0 ফর দ্য phosphorylation of glucose in glycolysis is glycolysis is 13.8 kilojoule per mole, 13.8 kilojoule per mole. Find the value of Kc at 298 Kelvin. Find the value of Kc at 298 Kelvin. করে ভালো, এখানে ইকুইলিব্রিয়াম কটা কেসির ভ্যালু তোমাকে বের করতে বলা হয়েছে 298 কেলভিন। করে ভালো, একটা সহজ প্রবলেম, 1 মিনিট সময় দিচ্ছি, করো। বলো প্রবলেমটা। বলো কি করে করছো। তো Kc equals to e to the power minus delta G by R. একদম করে ভালো। দুটো পার মাইনাস, দেখো 13.8 কিলোজুল আছে, তো এটা 10⁻³ দিয়ে গুণ করে জুল পার মোলে করে দাও। আর নিচে আরটি আছে, আর এর ভ্যালু হচ্ছে 8.314 জুল পার কেলভিন পার মোল। আর টেম্পারেচারটা বলে দিতে 298 কেলভিন। দেখো যে কেলভিন ইনভার্স, কেলভিন কাটবে, মোল ইনভার্স কাটবে, জুল কাটবে, তাহলে এটা ইউনিটলেস নাম্বার হয়ে যাবে। তাহলে e⁻⁻13.8 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই এইটা করে কত বেরোচ্ছে দেখো তো। আগে এইটা একটুখানি একটা স্টেপ করে দাও, করে পরের লাইনে লিখে দেবে। মানে একবারও লিখে দিতে পারো তুমি, তোমার যেটা যদি মনে হয় যে পুরোটা একবারে ক্যালকুলেটারে করে এক্সপোনেনশিয়াল সমেত উত্তর বলে দেবে, তাই বলো। কত হলো? ওটা আসছে 0.0038। 0.0038, 0.0038, তার মানে বা অর তুমি বলতে পারো 3.8 ইন্টু 10⁻⁻8, বুঝেছেন? তাই তো। আচ্ছা নেক্সট একটা প্রবলেম করো, বলছে হাইড্রোলিসিস অফ সুক্রোজ গিভস
সুক্রোজ গিভস বলে সুক্রোজ প্লাস জল থেকে তোমার তৈরি হচ্ছে গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ। গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ। গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ এটা the equilibrium constant Kc for this reaction is constant Kc for this reaction is 2.32 into 10 to the power 13 2 into 10 to the power 13 at 300 Kelvin. 300 Kelvin. Calculate delta G0 at 300 Kelvin. এটা করে ফেলো, করো। তোমার এখন হচ্ছে কেসি বলে দিয়েছে, সেখানে ডেল্টা জি0 বের করতে বলেছে। আগেরটা ডেল্টা জি0 বলে দিয়েছিল, সেখান থেকে কেসি বের করতে হয়েছিল। এখন কেসি বলে দেওয়া হচ্ছে, সেখান থেকে ডেল্টা জি0 বের করো। এই অনুভব, তোর কাছ থেকে উত্তর নেব। অনুভব, হ্যাঁ আছি তো। হ্যাঁ, এবার এই অঙ্কটা করে তোর কাছ থেকে আমি উত্তর জানবো, আর কি করে করছিস আমায় বলবি। হয়ে গেলে বলবি। কোন ফর্মুলাটাকে ব্যবহার করলি? কি রে অনুভব? হ্যাঁ করছি। না মানে কোন ফর্মুলাটাকে ব্যবহার করব? কোন ফর্মুলাটাকে ব্যবহার করব বল? কি রে তুই একদম পড়াশোনা করছিস না নাকি বলতো? তুই কনসেন্ট্রেটও করছিস না। এই তো এখানেই তো লেখা আছে। আগেরটা হচ্ছে ডেল্টা জি0 বলে দেওয়া ছিল, কেসি বের করতে বলেছে। এখন কেসি বের করতে বলছে, ডেল্টা জি0 বের করবো। মানে এটা ডেল্টা কি মাইনাস RTLN কেসি, তাই তো। 8.314 জুল পার কেলভিন পার মোল একটু টি এর ভ্যালুটা কত এখানে? 300 কেলভিন। এলএন কেসির ভ্যালুটা কত? 2 ইন্টু 10 টু দি পাওয়ার 23। তাহলে কি হবে এখানে? কেলভিন কেলভিন বেস কেটে যাবে, 30 into the 13। হ্যাঁ, তো কত বেরোচ্ছে বলো? অনুভব লেখাপড়া একদম করছিস না। কত? 753.418133। একবার বল। 7 5
হুম 3.4181 হুম এত কিছু রাখার নেই, এরকম হচ্ছে, এটা ঠিক করে দেখ, ঠিক হয়নি। স্যার ওইটা আসছে -7.6 -4 জুল পার না না, এটা তুমি পরিষ্কার দেখেই বুঝতে পারছি ঠিক হয়নি, তো কি করছিস তুই? আমার তো এসছে -18.97 কিলো জুল। -18 হয়ে গেল? না স্যার ওইটা হবে -76, মানে পুরো ভ্যালুটা বলছি -76403.01। হুম, তাহলে মাইনাস তোমার 7.64 × 10⁴ জুল পার মোল, তাই তো? হ্যাঁ 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 বা তুমি বলতে পারো -76.4 কিলোজুল পার মোল। তাহলে ক্যালকুলেটারে এই ডেটাগুলোকে বসিয়ে তিনজনের তিন রকমের অ্যান্সার বেরোচ্ছে কিনা, কেন ঠিক করে করে বল কত অ্যান্সার বেরোচ্ছে। হ্যাঁ স্যার এটাই। এইটা, এটা এলএন আছে, হ্যাঁ এটা এলএন আছে, এটা মাথায় রাখবি, এটা লগ নয় কিন্তু, লগ 10 বেস নয়, এটা এলএন। ওই 2.303 গুণ করে দিয়েছি তারপর হুম তাহলে ক্যালকুলেটারে করলে তো সরাসরি এলএনও করতে পারা যায়, ক্যালকুলেটারে শুধু এলএন করতে পারা যায় না, হ্যাঁ তাহলে আবার গুণ করতে হবে কেন তো? হুম, আচ্ছা আচ্ছা দেখো, আচ্ছা আমরা যে রিয়াকশনগুলোকে কনসিডার করলাম সেগুলো মূলত গ্যাস ফেজ রিয়াকশন। তো এবারে গ্যাস ফেজ রিয়াকশন না হয়ে যদি এরকম সিচুয়েশন হয়, ধরো অ্যাজ ফর এক্সাম্পল আমি বলছি যে একটা হেটেরোজিনিয়াস ফেজ রিয়াকশন, ধরো আমি এরকম কনসিডার করছি, মানে হেটেরোজিনিয়াস রিয়াকশন কনসিডার করছি, ধরো মানে যেখানে সবাই যে গ্যাস আছে সেরকম নয়। আমি এর আগে যেগুলো আলোচনা করেছি মূলত সবাই গ্যাস, গ্যাস না হয়ে যদি সলিড বা লিকুইডে ইনভলভ থাকে তখন কি হবে। ধরো হেটেরোজিনিয়াস রিয়াকশন তুমি কনসিডার করছো, তো একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো ক্যালসিয়াম কার্বনেট সলিড ডিসোসিয়েট করে ক্যালসিয়াম অক্সাইড সলিড প্লাস কার্বন ডাইঅক্সাইড তোমাকে তৈরি করলো, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে গ্যাস। আচ্ছা এই পার্টিকুলার কেসে তুমি যদি একটা থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইন টার্মস অফ অ্যাক্টিভিটি করো, থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কে, এটা কি হবে, অ্যাক্টিভিটি অফ ক্যালসিয়াম অক্সাইড সলিড ইন্টু অ্যাক্টিভিটি অফ কার্বন ডাইঅক্সাইড গ্যাস ডিভাইডেড বাই অ্যাক্টিভিটি অফ ক্যালসিয়াম কার্বনেট সলিড, এইটা। আচ্ছা এবারে এইটাই যখন তুমি কে পি এর টার্মসে করবে, আচ্ছা তার আগে বলি, তাহলে এইটা হচ্ছে একটা জিনিস, প্রথমে এখানে একটা বলে নিই, কে পিটা পরে বলবো। আচ্ছা এইখানে যেটা হলো যে এটাকে জাস্ট তুমি শুধুমাত্র অ্যাক্টিভিটি অফ কার্বন ডাইঅক্সাইড গ্যাস লিখবে, কেন, কারণটা হচ্ছে যে অ্যাক্টিভিটি অফ এ পিওর সলিড or liquid is taken as unity, that is activity of calcium carbonate at a pure solid, activity of calcium oxide pure solid, এইটা কিন্তু তোমার বেসিক্যালি 1। কাজে পড়ে রইলো কি, শুধুমাত্র অ্যাক্টিভিটি অফ গ্যাস পড়ে রইলো। এবারে এটাই যখন তুমি কেপি করবে তখন সেটা পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড গ্যাস ডিভাইডেড বাই তোমার P0 হয়ে গেল। এইটা হচ্ছে তোমার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালুটা তোমার পেয়ে গেল। তার মানে যখন ওই সলিড বা লিকুইড ইনভলভ থাকবে তখন তুমি কেপি বা কেসি ইত্যাদি ইনভলভ করবে, পিওর লিকুইড বা পিওর সলিড ইনভলভ থাকবে, তার অ্যাক্টিভিটি গুলো 1 বলে সেটা আলটিমেটলি কিন্তু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টে টেক পার্ট করবে না, এটা তুমি মাথায় রাখবে, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ স্যার। তোমাকে এবার একটা প্রবলেম দিচ্ছি, করো।
Okay, the value of Kp for the reaction value of Kp for the reaction carbon dioxide gas plus carbon solid থেকে তোমার তৈরি হচ্ছে 2 কার্বন মনোক্সাইড গ্যাস ইজ 3.0 at 1000 Kelvin. But if initially partial pressure of carbon dioxide gas সেটা হচ্ছে 0.48 bar, 0.48 bar, and initially কার্বন মনোক্সাইডের যে পার্শিয়াল প্রেশারটা সেটা হচ্ছে 0 bar, and pure graphite is present, and pure graphite is present. মানে এখানে এই কার্বন সলিড যেটা হচ্ছে পিওর গ্রাফাইট একে বলা হয়েছে। বলছে ক্যালকুলেট দ্য ইকুইলিব্রিয়াম পার্শিয়াল প্রেশার অফ partial pressure of carbon monoxide gas and carbon dioxide gas. এটা ক্যালকুলেট করতে হবে। তাহলে তোমার এই রিয়াকশনটা ঘটছে যেখানে শুরুতে মানে গ্রাফাইটটাকে পিওর অবস্থায় নেওয়া ছিল আর কার্বন ডাইঅক্সাইডকে তোমার এই 0.48 বার এই প্রেশারে নেওয়া ছিল, আর শুরুতে তোমার কার্বন মনোক্সাইড কিচ্ছু ছিল না। এবারে রিয়াকশনটা প্রসেস করছে, করার জন্য একটা সময় পর ইকুইলিব্রিয়ামে আসছে। এবার যখন ইকুইলিব্রিয়ামে এসে গেল তখন তোমার কার্বন মনোক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইডের প্রেশার কত সেটা তোমাকে বের করতে বলা হচ্ছে। করো দেখি, বের করো। করো, এটা একটুখানি লম্বা ক্যালকুলেশন হবে, তোমাকে 2 মিনিট সময় দিচ্ছি, করো। করো, চুপচাপ বসে থাকবে না, করো। আমি একটুখানি হিন্টস দিই, দেখো এই যে রিয়াকশনটাকে এটা বলেছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্লাস কার্বন সলিড ঠিক আছে 2 কার্বন মনোক্সাইড গ্যাস। তাহলে যখন তুমি প্রথম কথা কে এটাকে যখন লিখছো কি হবে, অ্যাক্টিভিটি অফ কার্বন মনোক্সাইড গ্যাস তার স্কোয়ার হবে, অ্যাক্টিভিটি অফ কার্বন ডাইঅক্সাইড গ্যাস হবে, কিন্তু অ্যাক্টিভিটি অফ কার্বন সলিড হবে। এটাকে তুমি লিখতে পারবে অ্যাক্টিভিটি অফ কার্বন মনোক্সাইড গ্যাস তার স্কোয়ার বাই অ্যাক্টিভিটি অফ কার্বন ডাইঅক্সাইড গ্যাস। তার কারণটা কি, অ্যাজ অ্যাক্টিভিটি অফ কার্বন সলিড পিওর সলিড সেটা তোমার যা 1 ধরে নিতে হয়। এবারে কে পি ডিফাইন করবে যখন, তখন কি হবে সেটা, কেপিটা হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ কার্বন মনোক্সাইড গ্যাস বাই P0, এটা অবশ্যই ইকুইলিব্রিয়ামে, তার স্কোয়ার ডিভাইডেড বাই পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড গ্যাস অ্যাট ইকুইলিব্রিয়ামে বাই P0 এইটা। আচ্ছা, P0 হচ্ছে 1 বার, তাহলে যদি
প্রেসারকে তুমি বার ইউনিটে লেখো, তাহলে মানে এখানে P0টা হচ্ছে তোমার 1 বার। এবার অন্যান্য প্রেসারগুলো যে ডেটাগুলো সব বারেতে দেওয়া আছে, সেখানে তুমি জাস্ট এটাকে নিউমেরিক্যালি পার্শিয়াল প্রেসার অফ কার্বন মনোক্সাইড গ্যাস তার স্কোয়ার ডিভাইডেড বাই পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড গ্যাস, এটা লিখতে পারো। এটা তোমার নিউমেরিক্যালি তুমি এইটা লিখতে পারবে। কারণটা হচ্ছে তোমার মানে পিটা হচ্ছে 1 বার, আর পার্শিয়াল প্রেসার যেগুলো বাকিগুলো আছে, পার্শিয়াল প্রেসার কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড, partial pressures of carbon monoxide and carbon dioxide are expressed in bar. সেখানে নিউমেরিক্যালি যদি তুমি করো তাহলে এই বার কেটে যাবে, কেটে গিয়ে যা সাংখ্য মানটা এখানে যা হয়ে যাবে, মানে উত্তর যেটা বেরোবে সেটা আলটিমেটলি প্রেসার যেটা বেরোবে সেটা কিন্তু বারে বেরোবে আর কি। ঠিক আছে, তাহলে আমি এখানে বার ছিল, বারবার কেটে গেছে, এখানে বার তোমার কেটে গেছে। এটা নিউমেরিক্যালি সেটা যে পার্শিয়াল প্রেসার কার্বন মনোক্সাইড গ্যাস তার স্কোয়ার বাই পার্শিয়াল প্রেসার কার্বন ডাইঅক্সাইড গ্যাস, এটা তোমার কেপিটা। আচ্ছা, এবারে এখানে খেয়াল করে দেখো, তোমার যখন তুমি রিয়াকশনটাকে কনসিডার করছো তখন কিভাবে দেওয়া আছে, এটা আমার আগেই লেখা উচিত ছিল। কার্বন সলিড ইনিশিয়ালি T=0-তে পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড গ্যাস তার একটা ভ্যালু তোমার বলে দেওয়া ছিল। সেটা কত? কোথায় গেল? 0.48 বার। 0.48 তোমার দেওয়া ছিল, এটা তো যা মানে নাই। আর পার্শিয়াল প্রেসার অফ কার্বন মনোক্সাইডটা ইনিশিয়ালি তোমার 0। এবারে অ্যাট এ টাইম টি বা অ্যাট এ টাইম টি করে অ্যাট ইকুইলিব্রিয়াম, ধরো আমি ধরে নিচ্ছি যে কার্বন ডাইঅক্সাইডের পার্শিয়াল প্রেসারটা কমবে আর কার্বন মনোক্সাইডের পার্শিয়াল প্রেসারটা বাড়বে। করে অ্যাট ইকুইলিব্রিয়ামে কি হলো? অ্যাট ইকুইলিব্রিয়ামে পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা অ্যাট ইকুইলিব্রিয়ামে সেটা হচ্ছে ইনিশিয়ালি যে পার্শিয়াল প্রেসার ছিল 0.48, তাহলে এক্স অ্যামাউন্ট ধরো কমে গেল। আর তাহলে সিওটা তৈরি হবে কত? পার্শিয়াল প্রেসার কার্বন মনোক্সাইড গ্যাস অ্যাট ইকুইলিব্রিয়াম তৈরি হবে কত? 2x তৈরি হবে। এটা 2x তৈরি হবে। তাহলে এবার খেয়াল করে দেখো, তাহলে এই যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট যেটা কেপিটা, এটা পার্শিয়াল প্রেসার অফ কার্বন মনোক্সাইড গ্যাস তার স্কোয়ার, তাহলে কত হবে? এটা 2x তার স্কোয়ার ডিভাইডেড বাই পার্শিয়াল প্রেসার অফ কার্বন, এইগুলো কিন্তু ইকুইলিব্রিয়ামে, এগুলো সবই ইকুইলিব্রিয়ামে। বাই কি হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড অ্যাট ইকুইলিব্রিয়াম, সেটা কত না 0.48 মাইনাস এক্স, এইটা। এবং এটা কত বলে দেওয়া আছে? কেপির ভ্যালুটা বলে দেওয়া আছে কত? মাত্র 3। এটা তোমার 3। তা দেখো বেসিক্যালি তুমি একটা কোয়াড্রেটিক ইকুয়েশন পেয়েছো, মানে 2x তার স্কোয়ার ডিভাইডেড বাই 0.48 মাইনাস এক্স, এটা হচ্ছে 3। তার মানে যেটা হচ্ছে 4x স্কোয়ার ইকুয়াল টু, এদিকে নিয়ে চলে গেলে 3 ইন্টু 0.48 হচ্ছে তোমার কত হচ্ছে বলো তো? 144, তাই তো? 1.44। এটা হচ্ছে 1.44 মাইনাস 3x, মানে আমি 0.48 মাইনাস এক্সটাকে এখানে গুণ করে দিচ্ছি। তাহলে 3 এর সঙ্গে 0.48 গুণ করলে হচ্ছে 3 4 12, 3 8 24, তাহলে 1.44 মাইনাস 3x, এটা হলো। এবারে একদিকে নিয়ে চলে এসো, তাহলে 4x স্কোয়ার প্লাস 3x মাইনাস 1.44, এটা ইকুয়াল টু 0। এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন দিচ্ছে। হ্যাঁ, এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন দিচ্ছে। এবার এই কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে তোমাকে এক্স এর ভ্যালুটাকে বের করতে হবে। তাহলে সিদ্ধার্থ চার্জের ফর্মুলা ইউজ করে এক্সটা কত হবে? মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। আচ্ছা, তুমি শুধুমাত্র পজিটিভ রুটটা নেবে, এটাকে ক্যালকুলেশন করে দেখো তো কত কত বেরোচ্ছে। এটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে কত কত বেরোচ্ছে। এটা করে দেখো আমার কত হচ্ছে বলো। একটা প্লাস হবে, একটা মাইনাস হবে, মানে দুটো রুট বেরোবে তো, এক্স এর দুটো রুট বেরোবে। দুটো রুট কি কি আমায় বলো। ক্যালকুলেটরের সাহায্য নাও, ক্যালকুলেটরের সাহায্য নিয়ে এই রুটগুলো কত কত আমায় বলো।
করো, করে বলো। এটা করলি তিশান? হ্যাঁ স্যার, একটা রুট হচ্ছে পজিটিভ ধরলে 0.332, আর হ্যাঁ ওটা পজিটিভ, 0.332 এইটা, আর আর নেগেটিভটা বেরোচ্ছে -1.082। 0.82। এবারে হচ্ছে তো পার্শিয়াল প্রেসার ক্যানট বি নেগেটিভ, তাই তো? এক্সটা তো বেসিক্যালি প্রেসার। স্যার ওখানে ওই রুটের আন্ডারে ওই 144 এর আগে একটা মাইনাস। হ্যাঁ, বি স্কোয়ার মাইনাস 4ac, হ্যাঁ এটা ঠিক। -1.44, হ্যাঁ, এই ভেতরটা প্লাস হয়ে যাবে। তাহলে পার্শিয়াল প্রেসার ক্যানট বি নেগেটিভ, সেখানে অ্যালাউড ভ্যালু অফ এক্সটা কি হলো? অ্যালাউড ভ্যালু অফ এক্স ইকুয়াল টু 0.332, এটা। এবং এটা এখন কিন্তু এটা কিন্তু বারে হয়ে যাবে। হ্যাঁ, আমার এটা নিউমেরিক্যাল ভ্যালুটা বেরোলো, কিন্তু ইউনিটটা আমার বার হবে। তাহলে পার্শিয়াল প্রেসার অফ কার্বন মনোক্সাইড গ্যাস অ্যাট ইকুইলিব্রিয়াম, সেটা কত? 2x, তো 2 ইন্টু 0.332 বার, অর্থাৎ 0.664 বার হয়ে গেল এটা। আর পার্শিয়াল প্রেসার অফ, সরে যাচ্ছে কেন এটা, কে জানে আর পার্শিয়াল প্রেসার অফ, যখন তুমি ইকুইলিব্রিয়ামে পার্শিয়াল প্রেসার অফ, বাবা, পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড গ্যাস অ্যাট ইকুইলিব্রিয়াম কত? 0.48 মাইনাস কত লিখেছেন? 0.48 মাইনাস এক্স, এত বার, তার মানে 0.48 মাইনাস 0.332 বার, তার মানে 0.148 বার। তাহলে ইকুইলিব্রিয়ামে কার্বন মনোক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইডের প্রেসারটা পেয়ে গেলে। ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা, আর একটা প্রবলেম করো। Okay, the value of Kc for the reaction value of Kc for the reaction 2a reversible sign দিয়ে b plus c is 2 into 10 to the power minus 3. বলছে at a given time the composition of reaction mixture is A এর concentration equal to B এর concentration equal to C এর concentration equal to তোমার বলে দেওয়া আছে 3 into 10 to the power minus 4 মোলার। ঠিক, এবার বলছে in which direction the reaction will proceed.
in which reaction reaction is processed করে ফেলো এটা কিভাবে করবে তোমাকে হিন্টস দাও তো প্রথমে দেখি কোথায় গেলি অনুভব আছিস হ্যাঁ আছি। কর এবার এই প্রবলেমটা বল কিভাবে করবি তুই একদম পড়াশোনা করছিস না বাবা আমার কেমন একটা সবসময় ভয় হচ্ছে কিন্তু তুই একদম পড়াশোনা করছিস না এটা নিয়ে ডিসকাশন আজকেই করেছি যখন আমি লাস্ট ইয়ার প্রিন্সিপাল বললাম ভ্যান অফ রিয়াকশন রিয়াকশন কোশেন কেসি তাদের কম্পারিজন হ্যানা ত্যানা করে সব ভালো করেই বুঝিয়েছি হ্যাঁ সেইটা সেখান থেকে কি করে করবি বল আগে সায়ন আসেনি না সায়ন আছিস না তুই সে পরে লাস্টের আগে সুদীপের আগে জয়েন করলি তো সুদীপ দা বল কোথায় রিয়াকশন কোশ্চেন কিউটা কি হবে বি এর কনসেন্ট্রেশন কনসেন্ট্রেশন আচ্ছা একবারে থার্ড ব্র্যাকেট দিলি ভালো হবে concentration of B by C0 into concentration of C by C0 divided by concentration of A by C0 তার স্কোয়ার আর এখানে C0টা হচ্ছে তোমার 1 মোল পার লিটার বা 1 মোলার এটা তাহলে তোমার বি এর ইউনিটগুলো বা সি এর ইউনিট বা এর ইউনিট মোলারে থাকে তার মোলার মোলার অটোমেটিক্যালি কেটে যাবে বি এর কনসেন্ট্রেশন কত হচ্ছে 3 ইন্টু 10⁻⁴ এইটা এর পরেরটা হচ্ছে 3 ইন্টু 10⁻⁴ ডিভাইডেড বাই 3 ইন্টু 10⁻⁴ তার স্কোয়ার অর্থাৎ কত হলো সেটা 1 বেরোলো নাকি 1 হলো আচ্ছা এবারে দেখো এবারে কেসি কত বলে দিয়েছে কেসিটা হচ্ছে 2 ইন্টু 10⁻³ তাহলে ক্লিয়ারলি কিউটা ইজ গ্রেটার দেন কেসি তাই তো কিউটা হচ্ছে গ্রেটার দেন কেসি তাহলে এল এন কিউটা গ্রেটার দেন এল এন কেসি আরটি এল এন কিউটা গ্রেটার দেন আরটি এল এন কেসি এবার ডেল্টা জি যখন ক্যালকুলেট করবে সেটা মাইনাস আরটি এল এন কেসি প্লাস আরটি এল এন কিউ এইটা তাহলে কি হবে এটা গ্রেটার দেন 0 হয়ে যাচ্ছে ডেল্টা জি গ্রেটার দেন 0 হলে কি হচ্ছে ব্যাকওয়ার্ড রিয়াকশন দেখবে ব্যাকওয়ার্ড রিয়াকশন ঠিক আছে ডেল্টা জি নেগেটিভ হলে ফরওয়ার্ড রিয়াকশন করতো ডেল্টা জি যেহেতু পজিটিভ বেরিয়েছে সেখানটা ব্যাকওয়ার্ড রিয়াকশন তোমার ঘটবে বুঝতে পেরেছো হ্যাঁ স্যার তার একটা প্রবলেম করো at equilibrium concentration of N2 তোমার বলে দেওয়া হচ্ছে 3 into 10⁻³ মোলার concentration of
O2 বলে দেওয়া আছে 4.2 into 10 to the power minus 3 molar and concentration of NO বলে দেওয়া আছে 2.8 into 10 to the power minus 3 molar in a sealed vessel at 800 Kelvin. What is the value of Kc for the reaction N2 gas plus O2 gas মিলে হচ্ছে তোমার 2NO gas এটা at 800 কেলভিন। তাহলে 800 কেলভিনে এর জন্য তোমাকে কেসির ভ্যালুটাকে বের করতে হবে। না পড়ো তো, পড়ে ফেলো, সহজ প্রবলেম। অনুভব থার্মোডাইনামিক্সটা পুরো রেডি করে ফেলেছিস? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, থার্মোডাইনামিক্সটা পরীক্ষা নিয়ে নিতে হবে। থার্মোডাইনামিক্সে এমসিকিউ করি তো দেওয়া হয়নি, ও বাবা একদম ভুলে গেছি রে, ঠিক মনে করছি। ওটা 0.622 আসছিল। আচ্ছা দেখো তাহলে এখানে তোমার সলিউশনটা, তোমার কেসিটা কত হবে এখানে এই রিয়াকশনের জন্য? কনসেন্ট্রেশন অফ NO at equilibrium by C0 তার স্কোয়ার ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ N2 গ্যাস বাই C0, এটা অবশ্যই অ্যাট ইকুইলিব্রিয়ামে, আর কনসেন্ট্রেশন অফ O2 গ্যাস অ্যাট ইকুইলিব্রিয়াম বাই C0 এইটা। তাহলে এটা হয়ে যাচ্ছে কত? NOর কনসেন্ট্রেশনটা বলে দিয়েছে 2 into 10 to 2.8 2.8 into 10 to the power minus 3। আচ্ছা এখানে তোমার কার্বন মনোক্সাইডটা সিওটা হচ্ছে 1 মোলার, তো মোল বল তোমার কেটে চলে যাবে, এইটা তার স্কোয়ার হলো ডিভাইডেড বাই N2 কনসেন্ট্রেশন হচ্ছে 3 into 10 to the power minus 3 into O2 কনসেন্ট্রেশন 4.2 into 10 to the power minus 3। 10 to the power minus 3 10 to the power minus 3 এগুলো সব কেটে অটোমেটিক্যালি চলে যাবে, তার 2.8 তার স্কোয়ার ডিভাইডেড বাই 3 into 4.2। কত বেরিয়েছে বললি? 0.62। This is the answer। সেটা হচ্ছে এইটা হবে 0.62। ঠিক আছে, দেখো তাহলে এইরকম করে কিন্তু খুব সহজ এরকম প্রবলেম আছে, হ্যাঁ তোমাকে করতে হবে। তাহলে আমরা একটা পার্ট শেষ করলাম, এটা মূলত এইগুলোকে বলে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, মানে কেমিক্যাল রিয়াকশন যখন ইকুইলিব্রিয়ামে থাকছে সেই পার্টটা আমরা শেষ করলাম। তাহলে এবারে নেক্সট ক্লাস আমরা এটা করবো প্রথমে মানে বিভিন্ন যে ফিজিক্যাল প্রসেসগুলো আছে, যেমন সলিউশন সলিবিলিটি থেকে শুরু করে এই যে ফিজিক্যাল প্রসেসগুলোর যে ইকুইলিব্রিয়ামটা, সেইটা আমাদের কনসিডার করতে হবে আর কি।
হ্যাঁ, মানে ধরো যখন ফেজ ট্রানজিশন এসব ঘটে, ধরো বরফ থেকে জল হচ্ছে, জল থেকে জলীয় বাষ্প হচ্ছে, বরফ থেকে সরাসরি জলীয় বাষ্প হচ্ছে, সাবলিমেশন, এই যে করেসপন্ডিং প্রসেসগুলো আর কি, সেইগুলো এবার আমাদের কনসিডার করতে হবে। আমরা ইকুইলিব্রিয়াম ইনভলভিং কেমিক্যাল প্রসেসেস সেটা আমরা আলোচনা করে ফেলেছি, যেখানে আমরা লজ অফ কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, সেখানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কেপি কেসি এবং তাদের সিগনিফিকেন্স অফ ডেল্টা জি অ্যান্ড ডেল্টা জি জিরো ইন কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, ফ্যাক্টরস অ্যাফেক্টিং ইকুইলিব্রিয়াম, তার মধ্যে কনসেন্ট্রেশন, প্রেশার, টেম্পারেচার, এফেক্ট অফ, আচ্ছা এখানে এফেক্ট অফ ক্যাটালিস্টও আছে, এফেক্ট অফ ক্যাটালিস্ট এখানে বলে দিচ্ছি। হ্যাঁ, ক্যাটালিস্টটা পরে তোমার বুঝবে না। আসলে ইকুইলিব্রিয়ামে ক্যাটালিস্টের কোনো রোল নেই আর কি, সেটা লাসাথলিয়ার প্রিন্সিপাল। আচ্ছা এখানে একটা শুধু একটুখানি বলে নিই, এফেক্ট অফ ক্যাটালিস্টটা একটুখানি জাস্ট বলে নিই। এটা কিছু না, ক্যাটালিস্ট। আসলে ক্যাটালিস্ট কি করে না, কোনো একটা রিয়াকশানে প্রেজেন্ট থেকে রিয়াকশানের রেটটাকে বাড়িয়ে দেয়। তাহলে ক্যাটালিস্ট হচ্ছে তোমার বেসিক্যালি, মানে আমি ক্যাটালিস্টটা পরে খুব ভালো করে পড়ার স্কোপ আছে। ক্যাটালিস্টে এখানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা কেমন করে চেঞ্জ করে সেটা আমি দেখতে চাইছি আদৌ চেঞ্জ করে কিনা। ক্যাটালিস্ট হচ্ছে এ ফরেন সাবস্টেন্স which is present in a reaction increases the rate of the reaction but remains unchanged in weight and chemical property। আর কেমিক্যাল পটেন্সিয়াল ওয়েটটাকে কিন্তু সে আবার আনচেঞ্জ রাখবে। তারা কিছু কিছু সাবস্টেন্স আছে যেটা বিক্রিয়ার প্রেজেন্ট থেকে বিক্রিয়ার রেটটাকে বাড়িয়ে দেবে, কিন্তু বিক্রিয়ার শেষে সে কিন্তু তার ওয়েট এবং কেমিক্যাল প্রপার্টিতে সে কিন্তু আনচেঞ্জ রয়েছে, তার ফিজিক্যাল স্টেটটা পাল্টাতে পারে। আসলে যেটা হয় যে যে ইন প্রেজেন্স অফ ক্যাটালিস্ট reaction proceeds via an alternative pathway having lower energy of activation, hence rate of the reaction increases, hence rate of the reaction increases। মানে ব্যাপারটা কিরকম দেখো, ধরো তুমি এদিকে ধরো এনার্জি প্লট করছো, এইখানে রিয়াক্ট্যান্ট ছিল, এখানে প্রোডাক্ট ছিল, রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্ট ধরো এরকম একটা পাথ দিয়ে যাচ্ছিল, এটা হচ্ছে ইন অ্যাবসেন্স অফ ক্যাটালিস্ট। আচ্ছা এবারে একটা কোনো একটা ক্যাটালিস্টের প্রেজেন্সে কি হলো, রিয়াকশনটা অল্টারনেটিভ পাথওয়ে ফলো করছে হ্যাভিং লোয়ার এনার্জি অফ অ্যাক্টিভেশন। এবারে ইন প্রেজেন্স অফ ক্যাটালিস্ট কি হলো, এই রিয়াকশনটা অতটা উপর দিয়ে না গিয়ে এইখান থেকে তোমার প্রোডাক্টে চলে গেল। এটা কি হলো না, ইন প্রেজেন্স অফ ক্যাটালিস্ট। আচ্ছা এবার একটা রিভার্সেবল রিয়াকশন, তাহলে কি হচ্ছে, এবারে এই যে রিয়াকশন থেকে প্রোডাক্ট যেতে গেলে সেই অ্যাক্টিভেশন বেরিয়ারটাকে ক্রস করতে হয়। তাই ইন প্রেজেন্স অফ ক্যাটালিস্ট রিয়াকশনটাকে অল্টারনেটিভ পাথওয়ে ফলো করলে হ্যাভিং লোয়ার এনার্জি অফ অ্যাক্টিভেশন, সেখানে রিয়াকশনের রেটটা বেড়ে গেল। আচ্ছা এবারে কথাটা হচ্ছে কি এটা, যে ধরো এই রিয়াকশন থেকে যখন প্রোডাক্টে যাচ্ছে, ফরওয়ার্ড রিয়াকশন অ্যাক্টিভেশন এনার্জিটা যেমন তোমার কমে গেল, ব্যাকওয়ার্ড রিয়াকশন অ্যাক্টিভেশন এনার্জি তো কমে গেল। আর তুমি যদি দেখো যে আগে অ্যাক্টিভেশন মানে এই যে মানে আগে ফরওয়ার্ড রিয়াকশন অ্যাক্টিভেশন এনার্জি ছিল এতটা, হ্যাঁ, এখন সেই অ্যাক্টিভেশন এনার্জিটা কমে গিয়ে হয়ে গেছে এইটুকু হয়ে গেছে। ঠিক একই রকমভাবে ব্যাকওয়ার্ডের রিয়াকশন যখন তুমি কনসিডার করছো, ব্যাকওয়ার্ড রিয়াকশনের ক্ষেত্রে আগে অ্যাক্টিভেশন বেরিয়ে ছিল তোমার এতটা,
মানে পি থেকে যখন এ হচ্ছে, কিন্তু এখন অ্যাক্টিভেশন পিরিয়ডটা কত হয়ে গেছে, না এইখান থেকে তোমার এই পর্যন্ত হয়ে গেছে। মানে এটা মোদ্দা কথা যে ইন প্রেজেন্স অফ ক্যাটালিস্ট যেহেতু অ্যাক্টিভেশন পিরিয়ডটা স্টেবিলাইজ হয়ে যাচ্ছে, সেখানে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড রিয়াকশন দুটোই হচ্ছে, দুটো ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড রিয়াকশন দুটো রেটেই তোমার বেড়ে যাচ্ছে। তাহলে ইন প্রেজেন্স অফ catalyst, rate constant for both the forward and backward reaction increases in such a way that the ratio Q1 by K minus 1 এইটা রিমেন্স কনস্ট্যান্ট। মানে ফরওয়ার্ড এখানে রেট কনস্ট্যান্টটা বাড়ছে, ব্যাকওয়ার্ড এখানে রেট কনস্ট্যান্টটা বাড়ছে ইন প্রেজেন্স অফ ক্যাটালিস্ট, কিন্তু এমন করে বাড়ছে যাতে করে রেশিওটা কনস্ট্যান্ট থাকে, আর এইটাই হচ্ছে আমার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে হেন্স ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট রিমেন্স আনচেঞ্জ। আচ্ছা, এইটাকে তুমি আরেক রকম করে ভাবতে পারো। ধরো তুমি এই যে এই কে ইকুইলিব্রিয়াম প্রাইমটা ধরো ইন প্রেজেন্স অফ ক্যাটালিস্ট, ধরো আমি বললাম ইন প্রেজেন্স অফ ক্যাটালিস্ট ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট থেকে ই টু দি পাওয়ার মাইনাস ধরো ডেল্টা জি জিরো প্রাইম বাই আর টি ইন প্রেজেন্স অফ ক্যাটালিস্ট। ই টু দি পাওয়ার মাইনাস ডেল্টা জি জিরো প্রাইম মানে কি, এই গিভস ফ্রি এনার্জি আর স্ট্যান্ডার্ড স্টেট ফর দ্য প্রোডাক্ট প্লাস গিভস ফ্রি এনার্জি ফর দ্য স্ট্যান্ডার্ড স্টেট ফর দ্য ক্যাটালিস্ট minus gives free energy for the reactant at standard state plus gives free energy for the catalyst by RT। মানে ইন প্রেজেন্স অফ ক্যাটালিস্ট কি হচ্ছে তোমার বেসিক্যালি, মানে রিয়াক্ট্যান্ট প্লাস ক্যাটালিস্ট মিলে তোমার প্রোডাক্ট প্লাস ক্যাটালিস্ট হচ্ছে। কারণ একটা ক্যাটালিস্ট তো তোমার আলটিমেটলি ইনট্যাক্ট থেকে যাবে, মানে রিয়াকশনের শেষ ক্ষেত্রে রিজেনারেটেড হয়ে যাবে, তাহলে ক্যাটালিস্ট যেটা ব্যবহৃত হচ্ছে সেই ক্যাটালিস্ট তোমার বেরিয়ে যাবে। এটা হচ্ছে ইন প্রেজেন্স অফ ক্যাটালিস্ট। ক্যাটালিস্ট আর ইন অ্যাবসেন্স অফ ক্যাটালিস্ট কি, অ্যাবসেন্স অফ ক্যাটালিস্ট মানে দুদিকেই তোমার ক্যাটালিস্ট আজীব নেই আর কি, মানে আর থেকে প্রোডাক্ট তৈরি হয়। তাহলে ইন প্রেজেন্স অফ ক্যাটালিস্ট যখন ডেল্টা জি জিরোটা তুমি ক্যালকুলেট করবে, এটা গিভস ফ্রি এনার্জি ফর দ্য প্রোডাক্ট প্লাস গিভস ফ্রি এনার্জি ফর দ্য ক্যাটালিস্ট মাইনাস এটা আর মাইনাস গিভস ফ্রি এনার্জি রিয়াক্ট্যান্ট প্লাস গিভস ফ্রি এনার্জি ক্যাটালিস্ট। এবার দেখো এই দুটো পার্ট তোমার কেটে চলে গেল, তাহলে কি হলো ই টু দি পাওয়ার মাইনাস জি জিরো ফর দ্য প্রোডাক্ট মাইনাস জি জিরো ফর দ্য রিয়াক্ট্যান্ট বাই আরটি হয়ে গেল। তাহলে এটা ই টু দি পাওয়ার মাইনাস ডেল্টা জি জিরো বাই আরটি হয়ে গেল। অর্থাৎ এই যে এক্ষেত্রে যদি গিভস ফ্রি এনার্জির চার্জটা তুমি ডেল্টা জি জিরো প্রাইম বলতে, এক্ষেত্রে গিভস ফ্রি এনার্জির চেঞ্জে যদি ডেল্টা জি জিরো বলতে, দেখো ডেল্টা জি জিরো এবং ডেল্টা জি জিরো প্রাইম একই রয়ে গেল, কারণ এই দুদিকেই ক্যাটালিস্ট ছিল বলে ক্যাটালিস্টটা আলটিমেটলি তোমার ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে এইটা, এবং সেটা কি হয়ে যাচ্ছে কে ইকুইলিব্রিয়ামের সাথে সমান হয়ে যাচ্ছে। তার মানে ইন অ্যাবসেন্স অফ ক্যাটালিস্ট, ইন অ্যাবসেন্স অফ ক্যাটালিস্ট ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট যা ছিল তাই রয়ে যাচ্ছে। তার মানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টে কিন্তু ক্যাটালিস্টের কোনো রোল নাই। ক্যাটালিস্টের প্রেজেন্সে রিয়াকশনটা একটা অল্টারনেটিভ পাথওয়ে ফলো করে হ্যাভিং লোয়ার এনার্জি অফ অ্যাক্টিভেশন, সেই জন্য ফরওয়ার্ড রিয়াকশনের রেটও বাড়ে, ব্যাকওয়ার্ড রিয়াকশনের রেটও বাড়ে। কিন্তু ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড রিয়াকশন দুটোই বাড়ছে, কিন্তু রেশিওটা কনস্ট্যান্ট থাকছে, এবং রেশিওটা কনস্ট্যান্ট থেকে যাচ্ছে বলে তোমার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা কিন্তু ইনট্যাক্ট থেকে যাচ্ছে। সেটা যেমন এখানে আমি রেট কনস্ট্যান্ট দিয়ে যেমন আমি বলার চেষ্টা করলাম, আরেক রকম করে তুমি যা স্ট্যান্ডার্ড গিভস ফ্রি এনার্জি দিয়েও তুমি বলতে পারো যে ইন অ্যাবসেন্স অফ ক্যাটালিস্ট যা গিভস ফ্রি এনার্জি চেঞ্জটা থাকবে স্ট্যান্ডার্ড স্টেটে, ইন প্রেজেন্স অফ ক্যাটালিস্ট এক্স্যাক্টলি তাই থাকবে। কারণ এখানে ক্যাটালিস্টটা রিয়াক্ট্যান্টে যোগ হলো, কিন্তু ক্যাটালিস্টটা অ্যাট দ্য সেম টাইম কিন্তু প্রোডাক্টে সেই ক্যাটালিস্টটা কিন্তু রিজেনারেটেড হয়ে যাচ্ছে। সেই জন্য যখন তুমি আলটিমেটলি ডেল্টা জিটাকে ক্যালকুলেট করবে প্রোডাক্ট মাইনাস রিয়াক্ট্যান্ট করে, এই ক্যাটালিস্টের কন্ট্রিবিউশনগুলো দুদিক থেকে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। দেখো এই ক্যাটালিস্টের কন্ট্রিবিউশনগুলো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। সেই জন্য শুধু রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্টের যা গিভস ফ্রি এনার্জি চেঞ্জ হতো, ইন প্রেজেন্স অফ ক্যাটালিস্ট রিয়াক্ট্যান্ট প্লাস ক্যাটালিস্ট থেকে যখন প্রোডাক্ট প্লাস ক্যাটালিস্ট হচ্ছে, সেই একই তোমার চেঞ্জটা হচ্ছে, সেখানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টে কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে।
বোঝা গেল? হ্যাঁ স্যার। ঠিক আছে? আচ্ছা। তাহলে আমরা আজকে এই পর্যন্ত বললাম। তাহলে নেক্সট ক্লাসে আমরা যেটা যাব, প্রথমে হচ্ছে ইকুইলিব্রিয়াম ইনভলভিং ফিজিক্যাল প্রসেসেস। এগুলো ধরো সলিউশন, সলিবিলিটি, তারপরে তোমার হচ্ছে যে ফেজ ট্রানজিশন যেগুলো হচ্ছে সলিড লিকুইড, লিকুইড গ্যাস, সলিড গ্যাস, এই যে বিভিন্ন রকমের ইকুইলিব্রিয়ামগুলো আর কি, এগুলো। তারপর সেখানে গ্যাসের সলিবিলিটি অন লিকুইড, সেখান থেকে হেনরিজ ল, এই রিলেটেড কথাবার্তা বলবো। এটা হয়ে যাওয়ার পরে তারপরে চলে যাব আমার আয়নিক ইকুইলিব্রিয়ামে। হ্যাঁ, আয়নিক ইকুইলিব্রিয়াম যেখানে ইলেকট্রোলাইটস ইনভলভ আছে আর কি, সেখান থেকে তোমার পিএইচ, বাফার, কমন আয়ন এফেক্ট, এই রিলেটেড জিনিসপত্রগুলো তারপর তোমার আলোচিত হবে। আজকে এই পর্যন্ত রাখছি। এন্ড অফ লেকচার 2। বলো, যদি কিছু অসুবিধা থাকে বলে নাও। সব বুঝে তো ঠিকঠাক করে? সব বুঝতে পেরেছিস পুরোটা সবাই? হ্যাঁ স্যার।